রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রবিবারের রাতে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে আরো একটি আনকোড়া এপিসোড। আরো একবার আরজে কিবরিয়ার পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম 194তম পর্বে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বলতেই গর্ব হচ্ছে, একটি দুটি নয়, প্রায় 200টি পর্বের কাছাকাছি ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা। অনুষ্ঠানের শুরুতেই আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে জেবিএসবির মঞ্চে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। মানুষকে পরিপাটি করে সাজিয়ে নিজেও পরিপাটি হয়ে থাকা বেশ কঠিন একটা কাজ। সেই কাজটিই করেন আমাদের আজকের অতিথি জহুরুল ইসলাম। জহুরুল পেশায় একজন টেইলর মাস্টার। 27 বছর বয়সী জহুরুলের জন্ম কুড়িগ্রামে। মিষ্টি জাতীয় যে কোনো খাবার তার পছন্দের, আর ডাল ভাত ভর্তা তার প্রিয় খাবার। পরিবারের সবচেয়ে কাছের মানুষ তার মা আর ছোট ভাই। জীবনে অনেক বড় কিছু হতে চান না, তবে তার সংসারটা ভালোবাসায় ভরা থাকবে এমন স্বপ্ন দেখেন। জহুরুল আজ আমাদের কি জানাতে এসেছেন তা শুনতে চলুন কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। অনেক অনেক ধন্যবাদ মঞ্জুর। আমরা জানলাম যে জহুরুল রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে বলতে চাই যে সেগমেন্টটি নতুন যুক্ত হয়েছে জেবিএসবিতে, আমাদের এখানে লিসনার পোল থাকে। 3 জন গেস্ট আমাদের এখানে থাকেন যাদের হাতে ভেটো দেবার ক্ষমতা আছে। তারা চাইলে আজকে যিনি এখানে কনফেস করছেন তাকে তার বলার ক্ষমতা খর্ব করতে পারেন, থামিয়ে দিতে পারেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন কে রয়েছে আমাদের সঙ্গে তাদের সঙ্গে একটু পরিচিত হই। আবার হাতের ডান দিক থেকে প্লিজ আপনার নামটা বলুন। আমি শাহেদ, আমি আইইউবি থেকে এসেছি। তারপর আমি রনি, আমি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। এবং লাস্ট ওয়ান আপনি। আমি ফাহাদ, আমি আইইউবের থেকে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা র্যান্ডম বেসিসে আমরা আমাদের ফেসবুক থেকে আপনাদেরকে সিলেক্ট করেছি। তাদের হাতে ক্ষমতা থাকছে, তারা যে কোনো মুহূর্তে কোশ্চেন করতে পারে এবং এই অনুষ্ঠানটিতে যে কোনো মুহূর্তে ভেটো দিতে পারে। ক্ষমতা থাকছে আপনাদের হাতেও, চাইলে আপনারা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন আজকের এই স্টোরিটি আমরা কন্টিনিউ করব নাকি করব না। অনুষ্ঠানের শুরুতেই বলতে চাই, ভয়াবহ, দুর্ধর্ষ, লোমহর্ষক এবং মেন্টালি নেওয়া যায় না এরকম একটি এপিসোড আজকে আমরা প্রচার করতে যাচ্ছি। সুতরাং সচেতন ভাবেই বলবো, যারা নিতে পারবেন না তাদের জন্য আজকের অনুষ্ঠানটি না শোনাটাই ভালো। শুরু করছি আমরা রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবং আপনাদেরকে আশ্বস্ত করছি বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। তাজুল ইসলামও থাকছেন আমাদের সঙ্গে। তাজুল ইসলাম, আবারও কানেক্ট করছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফোনে। অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা। অনুষ্ঠানের শুরুতেই জহুরুল, আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করতে চাই, বিবেকটি আসলে জাগিয়েছে কে, যে কারণে আজকে আপনি সাহস করে লাখ লাখ মানুষের সামনে এত বড় ভয়াবহ সত্য স্বীকার করতে যাচ্ছেন? আমার
আমার বিবেকটা যাচ্ছে যে আমি জেবিএসবি তে অনেক প্রোগ্রাম শুনেছি, হয়তো মাঝে মধ্যে মিস করে ফেলছি। সেগুলোর প্রোগ্রাম শোনার পর একটু অনুপ্রেরণা হইলো যে না, আমারও মনে হয় যে এখানে কিছু আমার জীবনে কিছু ভুল ত্রুটি আছে যেগুলো আমি একটু শেয়ার করতে চাই। হয়তো ওগুলো থেকে বের হয়ে চলে আসছে অনেকটাই। তারপর আমি আর মানে বিবেকের তাড়না যে আসলে আমি মনে হয় এটা ভুল করছি, যার কারণে যে এখনকার শাস্তিটা পাচ্ছি, এই বিবেকের তাড়নায় আমি জেবিএসবিতে আসার জন্য অনুপ্রেরণা করেছি আর কি। ওকে প্রিয় শ্রোতা, আমরা জহুরুলের কাছ থেকে জানলাম তার বিবেকটি জাগিয়েছে কে। আমরা শুরু করছি জেবিএসবির মূল পর্ব। হ্যাঁ, আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে। আমি ছোটবেলায় একটু দুষ্ট টাইপের ছিলাম। সেটা হলো যে মেয়েদের সঙ্গে কখনো ঘুরতাম না, মেয়েদের সঙ্গে যাইতামও না। তা আমার শুধু ছিল যে দুষ্টামি করা। হ্যাঁ, বাবা কি করতেন? আমার বাবা করতে হয় প্রাইমারি স্কুলের একজন টিচার ছিল, হেডমাস্টার। প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমাদের সংসারে 3 মা। আপনি কোন মায়ের সন্তান? মেজো মায়ের সন্তান। মেজো মায়ের সন্তান। ওকে, ঠিক আছে, বলুন। তা আমি দুষ্ট ছিলাম, প্রচুর দুষ্ট ছিলাম। এবং আমি একটা কথা না বলে পারতেছি না, সেটা হলো যে আমার আম্মার বিয়ে হওয়ার পর, মানে আমার যে বড় আম্মা আছে, আমার বড় আম্মা আর আমার আম্মা, হ্যাঁ, এরা হলো আপন মামাতো ফুফাতো বোন। জি। তা আমার বড় আম্মা অসুস্থতার কারণে, আমি যেটা শুনছি দাদার কাছ থেকে বা দাদির কাছ থেকে, যে আমার বড় মা খুব মানে তার বাসারই কথা ছিল না, যার কারণে আমার ওই ফ্যামিলি থেকে আর কি তাদের নিজস্ব একজন লোক আনার দরকার ছিল। তো এই হিসাবে আমার আম্মুকে নিয়ে আসে। আচ্ছা। তা ওই আম্মু আসার পরে যেটা হলো যে আমাকে জন্ম দিতে সে তার 19টা বছর কষ্ট করতে হচ্ছে। 19 বছর পরে আমি এই পৃথিবীর মুখ দেখাইছি। আমার 19 বছর সংসার করার পরে? হ্যাঁ, 19 বছর সংসার করার পরে, মানে আপনি প্রথম সন্তান। আপনার মায়ের প্রথম সন্তান? আমার মায়ের প্রথম সন্তান আমি। আমার মায়ের সন্তান হয়তো না, অনেক কিছু করতো, যেটা আমার জন্য মানে এটা এমনিতে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। যদি এর থেকেও আরো কিছু মানে ইয়া থাকে, সেটাও আমি পারবো না। সে অনেক কষ্ট করছে আর কি আমাকে পৃথিবীতে মানে আনার জন্য। তা আমি এমনিতেই সব মানে ফ্যামিলিতে সবার কাছে আদরেরও ছিলাম, আবার ঘৃণারও ছিলাম। কিছু কিছু লোকের ঘৃণারও ছিলাম আর কি, যেটা আমাদের ফ্যামিলি আর কি। আর নানা বাড়ি থেকে শুরু করে যেখানে ছিলাম, এখানে সবার কাছে আমি একজন প্রিয় মানুষ, বা এখনো আমি তাদের কাছে এখনো প্রিয় মানুষ। ওকে। তা আমি ছোটবেলা থেকে যখন একটু দুষ্টামি করতাম, প্রচুর ধরনের দুষ্টামি করতাম, যেটা হলো যে বন্ধু বান্ধবের সঙ্গে বেশি মিশতাম। এই মিশতে মিশতে দেখা গেছে যে গাছের আম বা এটা যেটা ছোটবেলা হয় আর কি, মানে চুরি করে খেতাম। বা একবার ভালো করে জিজ্ঞেস করতাম, দিত না, পরে দেখা যাচ্ছে গাছ মানে কেটে নিয়ে আসতাম রাত্রে। তা এগুলো থেকে শুরু হইতে হইতে খুব 2-3টা দুষ্ট বন্ধু বান্ধবের সঙ্গে চলা হইলো। তখন আমি আমার বাবার স্কুলে ক্লাস 5-এ পড়ি। তোমার মানে যে বার্ষিক যে পরীক্ষাটা হয়, তার 1 মাস আগে আমার বাবা রিটায়ার করে। ওকে। এটা হলো 1996 সালে। তা আমি ওই মানে আবার আব্বু রিটায়ার করার পরে আমাকে ওই স্কুলের থেকে আর কি পাশের আমার স্কুল ছিল, যেটা আমার আব্বার মামা ছিল, ওই মামা হলো যেহেতু বাবার মামা, সেও একজন সহকারী শিক্ষক, তো ওনার স্কুলে পাঠিয়ে দিল আমাকে। ওকে। আমি ওই স্কুল থেকে মানে ক্লাস 5 পাস করার পরে আমি আমাদের থানায় হাই স্কুলে ভর্তি হই। এর ভিতরে হাই স্কুল ভর্তি হওয়ার পরে আমার একটা কিছু বন্ধু বান্ধব হয় আর কি। সেগুলো হলো যে একটু রংবাজ টাইপের আর কি, মানে ওরা একটু মানে প্রপারের ভিতরে, আমরা প্রপার মানে থানা থেকে 1 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। আর ওরা হলো প্রপারের ভিতরে, যেটা একবার সদরে বলে আর কি। ওকে। তা এর ভিতরে আমি বাড়ি থেকে একটা ইনকাম করার একটা চান্স পাইছিলাম। মানে ওই সময় আমি একটা ইনকাম করার চান্স পাইছিলাম। সেটা হলো যে কিভাবে, আমার আব্বু আমাদের বাড়িতে যে খেতে যে মানে পানি দেয় না, সেচ যেটাকে বলে আর কি, মেশিন দিয়ে পানি উঠানো হয় আর কি। তো ওই মেশিনের সঙ্গে যেটাকে ধান থেকে যে রাইস করা হয় আর কি, যেটাকে মেল বলা হয়, তো সেই মেলের একটা মানে যেটাকে চাল করে, ওটাকে বলা হয় হলার। ওকে। এই হলারটা আমাকে কিনে দেয়। দেওয়ার পরে উনি তখন ওই মেশিনটা ছিল 16 হর্সের একটা মেশিন, কিন্তু আমার ওয়েট তখন কিন্তু এইরকম না। আপনি কি লেখাপড়া বাদ দিয়ে? আমি লেখাপড়া বাদ দিয়ে না, আমি লেখাপড়ার ফাঁকে আমি একটু মানে ওটা করার ওইখানে কাজটা করবেন। হ্যাঁ, মানে এটা কে কিনে দেয় আপনাকে? এটা কিনে দেয় আমার মানে বাবা। আর আমার বাবা, আপনি অসৎ সঙ্গে না মিশে নষ্ট না। হ্যাঁ হ্যাঁ। আমার বাবা একটা কথা বলতো কি, যে আমার যে ভাই আছে, আমার বড়, আমরা 10 ভাই, টোটাল 10 ভাই, বোন হলো 3টা। আমার মায়ের কোনো বোন নাই, আমার ছোট মায়ের 2টা ভাই 2টা বোন। আর আমার বড় আম্মুর ওনার হলো 6টা ছেলে, একটা হইলো মেয়ে। তা
কিছু কিছু মানে সবার বড় ভাই যেটা সেটা হলো যে ঢাকায় থাকে 93 থেকে। তো আমার খুব স্বপ্ন ছিল বা খুব আশা ছিল আর কি যে ভাইয়া চাকরি করে, কোনোদিন বলতে পারবেন না যে আমাদেরকে একটা গেঞ্জি কিনে উপহার দিছে ঈদের সময়। আমরা মানে নিজে কিনে হয়তো মানুষকে বলতাম যে না এটা আমার ভাইয়া আনছে ঈদে, এভাবে বলতাম আর কি। তো মনের ভিতরে কিন্তু একটা খুব মানে কষ্ট থেকে যেত যে কাউকে বলতেও পারতাম না এই কষ্টের কথাগুলো। তা আমার আব্বা একদিন একটা কথা বললো কি যে শোনো, তুমি এইরকম ভাবে কারোর সঙ্গে এইরকম মিশো না, তুমি এক কাজ করো, তোমার একটা আজকে উপদেশ দেই, হয়তো আমি পৃথিবীতে বেশি দিন থাকবো না। কে বললো এটা? আমার বাবা বলতেছে আমাকে, মানে ডাক দিয়ে একটু দূরে নিয়ে যায়, বলতেছে যে তোমাকে আমি একটা ইয়া করি, তুমি এইখানে দেখো তুমি কিছু করতে পারো কিনা, তোমাকে একটা ইনকামের সোর্সও বের করে দিই আমি। তা তুমি এইভাবে মিশো না, কারণ যে তোমার যে ভাইয়েরা আছে এই ভাইয়েরা কখনো তোমাকে সাপোর্ট করবে না, পারলে তোমাকে নর্দমা ফেলে দেবে, এটা আমার বিশ্বাস। এটা আপনার বাবা আপনাকে? আমার বাবা বলতো আর কি। তা তখন আমার বাবা কিছু টাকা আমাকে দিতে চাইছিল, যেটা পার্সোনাল ভাবে আমাকে দিতে চাইছিল। তা আমি নাখুশ করে দেই যে না বাবা আমার লাগবে না, আপনি আছেন, আপনি থাকলে পারে আমার কোনো কিছু দরকার হবে না আর কি। সে আমাকে, আমি দুষ্টামি করলেও, অনেক দুষ্টামি করি বা অনেক অন্যায়ও করি, করলেও সে আমাকে ক্ষমা করে দেয়। তা একটু পিছনে চলে যাই ভাইয়া। জি। আমি যেটা আরো একটা ব্যাকগ্রাউন্ড বলতে চাই, আমার বাবার ছিল যে আমার বাবার, আমার বিশ্বাসের থেকে আমি বলতেছি, হ্যাঁ, যে বাবা বললে যে আমি তাকে ছাড় দেবো সেটাও নয়। আমার বাবার মেইলি বিষয়, হ্যাঁ, তার খুবই একটা মানে আকর্ষণ ছিল আর কি। যদি এটা না থাকতো যে দ্বিতীয় বিয়ের পরে সে তৃতীয় বিয়ে, একজন শিক্ষক হয়ে তৃতীয় বিয়ে করার কোনো মানেই ছিল না। আর তৃতীয় বিয়ে করার পরে আমাদের পাশের মানে যে বাড়ি, হ্যাঁ, যারা আমাদের বাড়িতে কাজ করতো আর কি, তাদের ফ্যামিলির এক মেয়ের সঙ্গে খুব গভীর সম্পর্ক থাকে। এটা হলো আমার বাবা। তা আমরা কিছু কিছু দেখেছি ওগুলো, হ্যাঁ, যেগুলো মানে এইভাবে বলাও যাবে না, তবে খুব গভীর সম্পর্ক ছিল। ঠিক আছে, আমি এইখানে শেষ করে দেবো আমার বাবা। তা যখন আমি 6-7 পড়ি তখন দুষ্টু বন্ধু বান্ধবদের সঙ্গে যখন চলা হয়, তখন অ্যাভেলেবেল বাজারে যাই, মানে বাজারে মানে মোটামুটি যে বাজারের ভিতর যেগুলা আর কি হয়, যেগুলা মানে গ্রামের থেকে একটু বাজারে গেলে একটা কালচার থাকে না, যে ওই কালচারে কিভাবে চলে, তো এইরকম একটা সিচুয়েশনে চলে যাই। যাওয়ার পরে হলো কি যে ওরা বুদ্ধি দিত মানে টাকা কিভাবে পাবি। তা আমি টাকা পাই কিভাবে, আমি প্রত্যেক মাসের ভিতরে দুবার নানা বাড়ি যাই, কারণ আমার মারা হলো 3 বোন, 2টা খালা তখন বাড়িতেই থাকে, মানে বাড়ির আশেপাশে বিয়ে হয়েছে, ওই আমার নানা বাড়ি পাশে। আমি 2টা মামা, আমি নানা বাড়িতে গেলে সবার কাছ থেকে, আমি যদি 1 সপ্তাহ পরেও যাই, সবার কাছ থেকে 500-700 টাকা বা 1000 টাকা পাই। আমাকে ছোটবেলা আমি যদি মাসে 3 বারও যাই, প্রত্যেকবারে আমাকে এরকম টাকা দিবেই তারা, যখন সবাই মিলে এটা করে দেয়। তা আমি টাকা পাই হইলো, আমি ওইখানে চলে যাই, হ্যাঁ, যখনই বেশি একটু দেখি দেন আমার একটু টাকার দরকার হয়, আমি চলে যাই নানা বাড়িতে চলে যাই। সেটা হলো 17 কিলোমিটার সাইকেল চালিয়ে আমি যাই। তা আমি এইভাবে টাকা ওইখান থেকে পাই। আর আমি তখন হলো যে আমি একটা জিনিস পছন্দ করতাম না, সেটা হলো যে সিগারেট খাওয়া পছন্দ করতাম না, এবং যে একটা মেয়ের যে একটা লোকের কাছে থাকে আমার হাতে নিলে পরে আমার কেমন শরীরে ঝিনঝিন করতো আর কি। তা ওদের সঙ্গে আমি সিগারেট খাওয়াটা মানে ফার্স্ট শুরু করি। তো এর ভিতরে আমাকে মাঝখানে ওরা আবার কি করে একটা মহল্লায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে আমার জীবনে, আমি মনে হয় এটা সত্য কথা, হ্যাঁ, যে হয়তো একুরেট ভাবে বলতে পারবো না, মনে নেই, তবে 3 থেকে 4 বার আমি ওদের সঙ্গে গাঁজা টানছিলাম। তখন কোন বয়সে? এটা হলো ক্লাস 7-এ। তখন হইলো ওটা হলো আপনার 2000 সাল। তখন আমি এটা খাওয়ার পরে ওটা খাইলে কেমন যেন ইয়া লাগতো, ঠিক আছে, কিন্তু আমি ওটা খাইতাম না, ওটার থেকে আমি বিরত থাকি। ওই যে ওদের সঙ্গে মিশতে গিয়ে সিনেমা দেখা ইয়া করা, তা আমি তখনও মেয়েদের সঙ্গে মিশি না, এমনকি আমাদের যে আমার চাচাতো বোনেরা আছে, অনেকগুলো বোন ছিল, আমি তাদের সঙ্গে মিশতাম না। এইভাবে করতে করতে আমি তখন আমার বাবা বললাম যে মেল কিনে দিল, হ্যাঁ, যে একটু ঘোরাফেরা বেশি হয় দেখে উনি আমাকে বললো কি যে তুমি বিকাল স্কুল থেকে আসার পরে আধা ঘন্টা রেস্ট নিবা, আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে তুমি এটাকে চালু করবা, আমি সিস্টেম করে দিব কিভাবে করতে হবে। তুমি এইখানে 2 ঘন্টা সময় দিবা, 2 ঘন্টা সময় দিয়ে তারপরে তুমি পড়াশোনার দিকে চলে যাবা। 2 ঘন্টা সময় দিলে মানে এলাকার ভিত্তিক যে মেল ওইটা, হ্যাঁ, গ্রামের ভিতরে, তো গ্রামে সবাইকে বলে দিচ্ছে যে তোমরা 4টার ভিতর মানে বিকালের দিকে 3টার পরে ধান আনা শুরু করবা, তোমাদের ধানটা বিকাল বেলা, মানে এখানে মেলটা স্টার্ট হবে বিকাল বেলা। তখন ভাই আমি মেশিনটা স্টার্ট করতে পারি না, ছোট মানুষ আপনি, আমি ছোট মানুষ, হ্যাঁ, আমি মেশিনটা স্টার্ট করতে পারি না, কারণ ওইটা ছিল খুব বড় মেশিন, 16 হর্সের একটা মেশিন। কিন্তু আমাদের আরো একটা মেশিন ছিল, সেটা হলো জাপানি 105, অনেকে চিনবে হয়তো গ্রামের। তা ওই মেশিনটা খুব ছোট ছিল, ওইটা যে কেউ মানে ছোট তো মানে স্টার্ট করা যায়। ওই মেশিনটা কিনে দেওয়ার পর আমি স্টার্ট করতে পারি না, আমার বাবা বেল টেনে দেয়, মানে ওটার সঙ্গে তো বেল লাগানো থাকে, বেলটাকে টেনে দেয়, আমি হ্যান্ডেলটা ঘোরাই। তা আমি ওইভাবে স্টার্ট করি, করার পরে আমি ওইভাবে দিনে 300-400 টাকা ইনকাম করি।
জি। আমার বাবা কিন্তু আমার কাছে হিসাব নিত না। মন চাইলে আমি বাজার টাজার করে দিতাম, কিছু টাকা দিতাম, বা এক সপ্তাহ পরে হয়তো বা 1000 টাকা দিতাম বা 500 টাকা দিতাম, বাকি টাকা আমার কাছে থাকতো। কিন্তু আমার বাবা কখনো জিজ্ঞেস করতো না যে এই টাকা দিয়ে তুমি কি করো বা না করো। আর দেখতেছে যে আমি ওই টাইমটা বাইরে যাই না, কিন্তু আমার তখন একটা ছেলের সঙ্গে মানে খুব একটা খারাপ ছেলে, তার সঙ্গে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে যেটা হলো যে ও আমাকে ক্যারাম খেলা শিখাইলো, 2 দিনের ভিতরে ক্যারাম খেলা শিখাইলো। ওকে। তা আমাদের মানে যেটা হলো যে ক্লাবের ভিতরে ক্যারাম খেলা হয়, ক্লাবের ভিতরে। তা আমি স্কুলে যাওয়া বাদ দিয়ে ওর সঙ্গে কয়েকদিন আমি স্কুলের বইগুলো যেগুলো ছিল এই বইগুলো আমি ডয়ারে রাখি। ওই মানে ক্লাবের যে ডয়ার গুলো থাকতো, টেবিল গুলো থাকতো, ওই টেবিলের ডয়ারে রেখে আমি সারা দিন ক্যারাম খেলি। স্কুল শেষ হয়ে যায় তবু আমি বাসায় আসি না। এইদিকে তো মানে মেলের ভিতরে ধান টানাই না ইয়ে করে রাখছে। এরকম কয়েকদিন দেখতে দেখতে হয়তো মনে করছে যে বাবা মনে করছে যে হয়তো কোনো সমস্যা, বাবা একটু ঘোরাঘুরি আর অনেক কিছু ঘোরাঘুরি করে না, এইভাবে কোনো কিছু বলতো না। আমি মোটামুটি 1 সপ্তাহের ভিতরে আমি এমন প্লেয়ার হয়ে গেছি যে কেউ কল্পনাও করতে পারে না। কারণ আমি ওই যে টানা খেলতাম, সবার সঙ্গে খেলতাম, বড় নাই ছোট নাই। তখন আমার কথা হলো 4 টাকা বোট ভাড়া দেওয়া লাগতো। খেলতে খেলতে মানে হাতটা আমার এমন হইলো যে আমি না দেখে মানে যদি গুলিতে মারি আমার গুলি পড়ে যায়। এইভাবে করতে করতে আমি ওইখানে তখন বাজি খেলা শুরু করলাম। এই বাজি খেলতে খেলতে আমার টাকা এক সময় বাজিতে পাই, হয়তো বা এক সময় পাই না। আর তখন আমি কিন্তু জীবনটাকে কিন্তু আমি এইভাবে বুঝতাম না। তো ওরা গ্রুপ থাকতো একটা, ওরা গ্রুপ থেকে বলতো কি যে 4 হাতে খেলবো, 2 হাতে খেলবো না, 4 হাতে খেলবো। আর 4 হাতে খেলে আমার পাশে যে যাকে দেয়, যে আসে মানে তাকে আগের থেকে সেটিং করে রাখে যে ইজিগুটি একটা পড়বে, তখন কিন্তু বাজি চল 200 টাকা 100 টাকা। আপনি তখন জুয়ার মধ্যে ঢুকে? হ্যাঁ, আমি তখন মোটামুটি একটা জুয়ার ভিতরে চলে। বয়স কত তখন আপনার? আমার বয়স তখন হলো হয়তো 11-12। ওকে। পরে আমি এইভাবে খেলতে খেলতে আমি এইখান থেকে যে ইনকাম করি, হ্যাঁ, ওইখানে গিয়ে হারি। তো একদিন কমপ্লেন দিল, মানে আমাদের এলাকার একজন লোক কমপ্লেন দিয়েছে আমার বাবাকে যে আমি ওকে দেখি ক্লাবে ক্যারাম বোর্ড খেলতে। আমার বাবা বিশ্বাস করতো না। তখন সে কি করলো যে ক্যারাম বোর্ড কিনে বাড়িতে দিয়ে দিল। ঠিক আছে, ক্যারাম বোর্ড খেলা ভালো খেলা, তুমি বাড়িতে খেলো, সবার সঙ্গে বাড়িতে খেলো, কিন্তু আমি যাতে না শুনি ক্লাবে যাও। কিন্তু তখন তো একটা নেশার ভেতর পড়ে গেছি আমি, যে আমার তো ইনকাম হচ্ছে এই দিক দিয়ে, আমি নেশার ভেতর পড়ে গেছি, আমার ওইখানে না গেলে ভালো লাগতো না। তা আমি ওইখানে যাই, খেলি, হারি লাভ করি, হারি লাভ করি, এইভাবে চলতে থাকে। তো ওইখান থাকতে আমি আরেকটা খেলা শিখে দিই। ওইখানে থাকতে আমি যেটা হলো যে 3 কার্ড তাসের ভিতরে আমি ঢুকে দিই। 3 কার্ডটা খেলি আমি। খেলার পরে আমি মোটামুটি মোটা অঙ্কের টাকা হারতে শুরু করি। ওকে। তখন ফার্স্ট আমি শুধুমাত্র হারতে মানে শুরু করি। হারতে 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 বেশ কিছুদিন হারার পরে তখন আমি আবার জেতা শুরু করি। মানে আমি এমন পরিমাপ টাকা দিচ্ছি যে আমি যেগুলো হারছি তার ডাবল আমি উঠায় ফেলেছি। আমি এইভাবে করতে করতে মানে আমার কিন্তু স্কুলে যাওয়া কিন্তু তখন হয়ই না, বলতে গেলে তো আর হয়ই না। স্কুল ছেড়ে দিলেন আপনি? হ্যাঁ, আমার ওইটা আমার বই থাকে ক্লাবের ভিতরে, জুয়ার মধ্যে ঢুকে গিয়েছিলাম। পুরোপুরি আমি জুয়ার ভিতরে ঢুকে গিয়েছিলাম। আচ্ছা। তা এটা মোটামুটি মানে বছর খানিক কাটে। আমার 7-এর মানে ভয়ে আমি পরীক্ষা দিলাম না, যে আমি পারবো না। হ্যাঁ, ভয়ে পরীক্ষা দিলাম। আর সবথেকে বড় ব্যাপার ছিল যে আমি ইংলিশে খুব দুর্বল ছিলাম। আমি ইংলিশ মুখস্থ করে যাইতাম, আমি স্কুলে গিয়ে আমি পারতাম না, এতটা দুর্বল ছিলাম ইংলিশে। ওইখানে একটা সাপোর্ট ছিল যে আমি আসলে ইংলিশে দুর্বল, ওই দিক দিয়ে স্কুলে যাওয়ার একটা ইচ্ছা ছিল না। আর এইদিকে হলো যে আমাকে জুয়া নেশায় ধরে গেছে। এই কারণে কিন্তু আমি টানা মানে 6 মাস তো আমি একটানা ক্লাস করিনি। তা এইভাবে আমাকে বাবা একদিন আমার বাবা আমাকে মারে, আমার গায়ে প্রথম উনি হাত উঠায়। তা আমাকে বেশি মারে না, 2-3টা থাপড় দেয়। থাপড় দেওয়ার পরে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি তখন চিন্তা করি যে আমার বড় আপু, হ্যাঁ, বড় মায়ের যে ওই আপুর বাড়ি হলো আমাদের পাশের জেলায়, যেখানে যাইতে 1-1.5 ঘন্টা সময় লাগে। তা আমি একবার চিন্তা করি যে আমি আপুর এখানে যাবো। আবার আপুর এখানে গেলে আমি জানি যে বাসা বলে দিবে, তা আমি আপুর এখানে যাই না। আমি কি করি, সারাদিন মানে যেহেতু গ্রামের এলাকা, দূরের যে বিল গুলো থাকে, বিল টিল গুলো এদিক সেদিক ঘোরাঘুরি করি বা বাজারে অন্য সাইডে ঘোরাঘুরি করি। রাত্রে গিয়ে শুধুমাত্র আমি ওই চাচাতো ভাই যারা থাকে চাচার বাড়িতে, আমি ওইখানে যে রাতটা কাটে ঘুমান। হ্যাঁ, আবার সকালবেলায় ওখান থেকে বের চলে যাই। ওই সময় আপনার মা কি জানতো না বিষয়গুলো? আমার মা এইগুলো জানতো যে আসলে আমি ওই যে ক্লাবে যাচ্ছি, কিন্তু আমি যে মানে মূলত যে এতটা জুয়া খেলতেছি সেইটা জানতো না। এরকম জানতো। আর আমার বাবাও তখন জানতো না যে আমি রেগুলার ওখানে যাই। আমার বাবা জানতো হয়তো মাঝে মধ্যেই যাই। তো এইভাবে আমি ওইখান থেকে মাইটটা খাওয়ার পরে আমি যখন মানে এদিক সেদিক কাটাইতেছি, 1-2 দিন চলে গেছে। আমি এখান থেকে কিন্তু খবর নিচ্ছি যে আমার মা কি করতেছে। আমার মা তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আর আমার বাবা কি করতেছে, আমার বাবা কিন্তু বাড়িতে ভাত খাচ্ছে না।
মানে সে আমার টেনশনে কিন্তু বাড়িতে ভাত খাচ্ছে, আমি কিন্তু খবর নিচ্ছি, Okay. খবর পাচ্ছি আর কি। আমার বাবা ওই সারাদিন 4 দোকান, আমার বাবা যেদিকে যাইতো কোনো দোকানে নগদ টাকা খাইতো না, সবসময় বাকি খেত। আমার বাবা যেদিকে যাইতো কেউ মানে তার কাছে টাকা তার সাহসও পাইতো না, মানে সে মাস শেষে ক্লিয়ার করে দিত, বেতন পাইতো ক্লিয়ার করে দিত। ওকে, আমাদেরকে স্কুলে দিচ্ছে, সেখানে আমাদেরকে হোটেল ঠিক করে দিচ্ছে যে ওরা যা খাবে ওদেরকে খাওয়াবা। তা 3 দিনের মাথায় আমার বাবা দেখি যে সারাদিন তো খুঁজছে পাইনি, সন্ধ্যা যেহেতু ওই সময় আমাদের এলাকায় কারেন্ট ছিল না, একটা হেজাক বাতি বলে আর কি, হ্যাঁ, জি। ওই বাতিটা দিয়ে মানে পুরা এলাকা খোঁজা শুরু করছে যে আসলে আমি কোথায় আছি, আর ডাকতেছে এইভাবে খুঁজতে 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 মানে আমার- হ্যাজাক বাতি জ্বালিয়ে আপনাকে খুঁজছে। হ্যাজাক বাতি জ্বালিয়ে আমাকে খুঁজতে আছে, কিন্তু সব ফ্যামিলিতে তো সব জায়গায় খবর নিছে। আর আমি যে আমার চাস্তবের কাছে ঘুমাই, ওকে তো আমি বলে দিচ্ছি যে আমি যদি এখানে থাকি তুই বলতে পারবি না। And ও কিন্তু বলে না যে, আর ও এই ভয়ে বলে না যে, আমি ওকে আবার এটা ভয় দেখাই যে তুই যদি আমার কথা বলিস তুই মার খাবি, যে তুই ওকে রাখলি কেন। তো Okay. ও এই ভয়েও আরো বলতো না। তো যাই হোক, উনি যখন দেখলাম যে প্রায় রাতে সন্ধ্যার পরে বের হয়েছে, রাতে 2টা পর্যন্ত উনি খুঁজছে, তো তখন আমি আর মানে চেক দিতে পারলাম না, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, আমি তখন তার সামনে চলে যাই। বাবার সামনে। হ্যাঁ, বাবার সামনে চলে যায়। তখন বাজে রাতের 2:30 কি 2:45। আমার বাবা কি করতো, বাতিটা বাইরের বাড়ির ভিতরে রেখে মানে উঠানের মাঝখানে রেখে আমার বাবা বাইরে চলে আসে। আমাদের যে পুকুর পাড়টা ছিল, এই পুকুর পাড়ের একটা কোনায় কাঁঠাল গাছ ছিল, ওই কাঁঠাল গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছে। আহা, ভেরি ভেরি। আমি কিন্তু ওইখানে যখন আমাকে বাড়ি থেকে বের করে দেয়, ভাইয়া পিছনে একটু 1 মিনিট বলবো, সেটা হলো আমাকে যখন বাড়ি থেকে বের হইতে যাইতে বলে, হ্যাঁ, তখনকার পরনে ছিল আমার গায়ে শুধুমাত্র একটা স্যান্ডেল গেঞ্জি, একটা ইংলিশ প্যান্ট, যেটাকে হাফ প্যান্ট বলা হয়, হ্যাঁ, ওকে, স্কুল ড্রেসের, মানে ওই ছোটবেলায় যে স্কুলে দিয়েছিল, মানে হাফ প্যান্ট, পরনে জুতাও ছিল। ওকে, তো তখন বের করে দেয়। আর আমি ওই 2 দিন মানে 3 রাতে মাঝামাঝি, হ্যাঁ, আমি ওই অবস্থায় থাকি। গোসল করলে কোনো যদি বিলের ভিতরে যাইতাম, গিয়ে প্যান্ট খুলে পুকুরে গিয়ে আবার ওইখানে উঠে ওই প্যান্ট পরে নিতাম। ঠিক আছে, তো বাবাকে খুঁজে পেলেন। তো বাবাকে খুঁজে পেলাম, হ্যাঁ, বাবার সামনে চলে আসলাম। বাবার সামনে চলে আসার পরে সে আমাকে মানে অনেক প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে RJ কিবরিয়া নামে। And please like this page. প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনাদেরকে খুব হ্যাপিলি আমরা বারবার বলছি, সেটা হচ্ছে জীবনের গল্প পার্ট 3 আমার সম্পাদনায় বইটি বইমেলাতে পাওয়া যাচ্ছে। খুব সগৌরবে আমরা বলতে পারি এ পর্যন্ত বইয়ের অসংখ্য কপি বিক্রি হয়েছে, যেখান থেকে পুরো লভ্যাংশটুকু চলে যাবে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। বইটি আপনি সংগ্রহ করতে পারেন বইমেলার 212 নম্বর স্টল থেকে, বর্ণ প্রকাশের স্টল। এছাড়া রকমারি.com এ ফোন দিয়েও আপনি বইটি সংগ্রহ করতে পারেন। রকমারি.com এর ফোন নাম্বারটি হচ্ছে 16297। আরো একবার বলছি 16297। এখানে ফোন দিয়ে বলবেন RJ কিবরিয়ার জীবনের গল্প পার্ট 3 বইটি চাই। বইটির নামমাত্র মূল্য 150 টাকা। বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর। প্রিয় শ্রোতা, আমরা যার কনফেস শুনছি এখানে, যিনি আজকে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছেন, তিনি হচ্ছেন জহুরুল। ইন দ্য মিন টাইম, যারা ওকে দেখতে চান, চলে আসুন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আরো একবার বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে, ডর, হেলো, ইগনাইট 20 এবং এই অনুষ্ঠানটি জেবিএসবি, এই 3টি অনুষ্ঠান সম্পর্কেই টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে।
যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। আমরা কথা না বাড়িয়ে আবারও জহুরুলের কাছে ফিরছি। ওকে জহুরুল, আমরা ঠিক যে জায়গাটিতে ছিলাম, তারপর পরে বাবা আমাকে মানে জড়িয়ে ধরে অনেকটা কান্নাকাটি করলো, করে নিয়ে যায়। পরে আমাকে তখনই আবার গোসল টোসল করাই তারপরে আমাকে ঘরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে খাইতে দিল, তখন বাবার সঙ্গে একসঙ্গে বসে খাইলাম। যাওয়ার পরে আমি সকালবেলা উঠে তখন মানে একটা আবেগ, মনের ভিতরে একটা আবেগ হলো, না রে আমি মনে আসলে সত্যি বড় ভুল করতেছি, আমি দেখি এগুলো থেকে একটু বের হতে পারি কিনা। তো তখন চেষ্টা করলাম যে আমি আবারও স্কুলে যাব। আমি তখন থেকে আবারও স্কুলে যাওয়া শুরু করলাম। তো গিয়ে তো স্যারের কায়দানি খাই, কারণ লেখাপড়া ওই যে মন ছিল না, লেখাপড়ায় দুর্বল। আমি প্রত্যেকটা দিনই প্রায় দেখা গেছে যে একটা না একটা স্যারের কাছে অপদস্থ হইতাম আর কি। তা আমি তারপরও আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতাম। তখন কিন্তু আমি ওই ক্লাবে যাই খুব কম, যাইতাম যে না তাও না, কম যাইতে যাইতে ওইখান থেকে মোটামুটি আমি বলবো যে ফিরেই আসছি। আমি অতটা ইয়ের ভিতর থাকতাম না তখন। তখন 2003 শেষ হয়ে গেল। 3 শেষ হওয়ার পরে 4-এর প্রথম দিক দিয়ে আমি আবারও একটু বেশি যাওয়ার চেষ্টা, মানে ক্লাবে যাওয়া শুরু। ওই সময়টা কি শুধুমাত্র ওই জুয়াটাই খেলতেন নাকি সঙ্গে কোনো ধরনের কোনো ড্রাগ নেওয়া? না না না, আমার জীবনে আমি কখনো অন্য কোনো ড্রাগ নিইনি। ওকে, ঠিক আছে, বলুন। হ্যাঁ, এমনি যেটা খাইছি আমি সেটাও বলবো কি খাইছি। জি। তা আমি আবার মানে বেশ কিছুটা যাওয়া শুরু করলাম, কিন্তু আমি আগের মতন আর ওই অ্যাভেলেবেল যেতাম না। তবে মাঝখানে যে একবারে কমাই দিয়েছিলাম তার থেকে একটু বেশি যাচ্ছি। ওকে। তা এইভাবে যাইতে যাইতে তখন প্রথম ফার্স্ট আমার যেটা হলো যে সেটা হলো যে একটা মেয়ে ছেল পুলিশের মেয়ে, আমাদের থানার পুলিশের না, ক্লাব ঘটনাটা কি ক্লাবে? না ক্লাবে না, ক্লাবের বাইরে এটা। হ্যাঁ, একটা মেয়ে পরিচয় হইলো। কিভাবে পরিচয়টা হইলো? পরিচয়টা হইলো যে ও হলো একজন পুলিশের মেয়ে, আমি জানতাম না। তা আমি ওই যে সকালবেলা যে মানে প্রাইভেট পড়তে যাইতাম, হ্যাঁ, তা আমার কিন্তু ছোট্ট একটা সাইকেল ছিল, বাইসাইকেল। আমি ওই সাইকেলটা নিয়ে আমাদের থানার পাশে উচ্চ বিদ্যালয়, ওর পাশে যে মানে একটা গ্রাম থাকে না ছোটখাটো, ওই গ্রামটার নাম ছিল মাস্টারপাড়া। ওই মাস্টারপাড়া মোড় দিয়ে আমি মানে মেন রোড থেকে ওই মোড়ে ঢুকবো, মানে চিপা রাস্তাটায় ঢুকবো ওই সাইকেল নিয়ে। শীতের সময় তখন ভাইয়া, আমি সাইকেল নিয়ে ঢুকছি, ওরা 4টা বান্ধবী মিলে রাস্তাটাকে ব্লক দিয়ে আসতেছে, মানে এক সিরিয়ালে আসতেছে না, 4 জন একসঙ্গে আসতেছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর তা আমি যখনকার সাইকেলটা একটু রানিং ছিল, আমি সাইকেলটা যখন মানে হ্যান্ডেলটা ঘুরাই দিয়ে মোড়ের দিকে, হ্যাঁ, গিয়ে এক ওই পুলিশের মেয়ের, হ্যাঁ, রানের পাশ দিয়ে সাইকেলের চাক্কাটা ঢুকে যায়। সাইকেলটা যখন ঢুকে যায়, আমার মানে আমি কন্ট্রোল রাখার জন্য আমি 2টা হাত মানে 2 মেয়ের উপরে রাখি কাঁধে। ওহো, ওকে। মানে আমি নিজেকে কন্ট্রোল রাখার জন্য। ইন্টেনশনালি আপনি করেননি সেটা? না, আমি এটা ইচ্ছাকৃতভাবে করি। ওকে। তা উনি কি করলো, উনি ওই সময় আমাকে একটা বকা দিয়ে বসলো। তো বকা দেওয়ার পরে আমি তারপর কিছু বললাম না, আমি সরি বলে চলে গেলাম। এর ভিতরে আরেকদিন আবার হঠাৎ করে মানে ওই পার্কে দেখা হইলো, ওইখানে একটা পার্ক আছে আমাদের, হ্যাঁ, ওই পার্কে দেখা হইলো। তা আমি ওনাকে ওই দিন বললাম যে আমি এইভাবে বলতাম, আপু আপনাকে আমি সরি বললাম, সরি বলো পরে আপনি আমাকে এই বকাটা দিলেন, ঠিক আছে, আমার খুব কষ্ট লাগছে। তা উনি আবারও আমাকে একটা বকা দিয়ে বলে কি যে পারলে তোমার গালে এখন একটা থাপড় মারতে মন চাইতেছে। আমি বললাম যে আপনি যদি খুশি হন এটা মেরেও, হ্যাঁ, তাহলে নেন, আমি গালটা পেতে দিলাম, একটা মেরে নেন। উনি কি করলো, সঙ্গে সঙ্গে একটা ঠাস করে মেরে দিল। আমি কিন্তু খুব ভালোভাবেই বললাম যদি এটা তো যদি আপনার শান্তি হয় তাহলে আপনি মারেন, আমি গালটা পেতে দিলাম। তখন আমি 2 পা সামনে তার চলে গেলাম। আমি সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ও আমাকে থাপড়টা মরে চলে গেল। আমি আর কোনো কথা বলিনি। তা আসলে আমি তো ওই যে বললাম যে আমি আসলে মেয়েদের সঙ্গে মিশি না, মেয়েদের সঙ্গে চলি না, হ্যাঁ, আমার ওটা ভালো লাগতো না। তো এইভাবে 2004 সালটা 6 মাসের দিকে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়। হ্যাঁ, পরে আমি ওইখান থেকে আর মানে আমি আর চান্স পাই না, আমি কোথাও যাওয়ার চান্স পাই না। যত আমি খারাপ কিছু করছি না, হ্যাঁ, আমি ওইগুলোর ভিতরে যাই, মানে নেশার ভিতরে আমি যাইতে পারি না। ওই জুয়ার যে নেশা ছিল, আমি জুয়ার নেশাও ছেড়ে দিলাম। মানে আমার বাবার ক্যান্সার যখন হয় তখন মূলত হলো যে আমার বড় ভাইরা সবাই ঢাকা চাকরিজীবী, মানে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ানো, তাকে মানে দেখার জন্য এটা শুধুমাত্র আমি আছি আর একটা ভাই আছে, তা সেও মানে এরকম ভাবে করতে পারে না। আমি তখন আমার বাবাকে নিয়ে মানে জেলায় ডাক্তার দেখালাম,
জেলা ডাক্তার দেখো ওইখান থেকে আমাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওইখানে ট্রান্সফার করে দিল। তো ওইখানে কিছুদিন ভর্তি ছিল। আমার চাচার বাসা আছে এখানে, আমার নিজের বাড়ি আছে, চাচার বাড়ি আছে এখানে। আর উনি ওই রংপুর মেডিকেল কলেজের একজন কর্মকর্তা, তা ওনার বাসায় থাকে। পরে উনি কি করলো যে ওই মেডিকেলে ভর্তি করাই দিল। তো ওনারা ওইখান থেকে ট্রিটমেন্ট করাইতো, যেটাকে যে কারেন্ট শেক দেওয়া বলতো, ওইটাকে করাইতো। তো অনেক টাকা পয়সা আমার বাবার পিছনে, অনেক টাকা পয়সা মানে অনেক টাকা পয়সা খরচ হয়। খরচ হওয়ার পর সংসার একটা ঘাটতি থাকে, যেটাকে জমিন টমিনও কিছু নষ্ট করতে হয়, করে তার চিকিৎসার জন্য আর কি যেটা করা হয়। তো এইভাবে বলতে বলতে ডাক্তার বললো কি যে আপনার আব্বা আর বাঁচবে না, সেটা হলো যে 6 মাসের ভিতরে উনি মারা যাবে। তার হায়াত পৃথিবীতে সর্বোচ্চ 6 মাস আছে। আপনারা যতটুকু পারেন ভালো মন্দ ইয়া করেন বা একটু হালকা পাতলা চিকিৎসার ভিতরে রাখেন, শুধু এত ব্যয়বহুল করে আপনাদের কোনো লাভ হবে না। তো 3 মাস পর আমার আব্বা যখন অসুস্থ ছিল, 3 মাস পরে উনি ঢাকা থেকে মানে তখন নিজে ঢাকা আসতেছে যাইতেছে। তো উনি একদিন বাড়িতে গিয়ে সবাইকে বলতেছে যে আমি ইয়া করতেছি, আমি ভালো হয়ে গেছি, এটা করতেছি। তো তার 2-3 দিন পরেই সে মানে তারপর যেটা হলো যে যাই হোক ওটা খেতে ওইখানে চলে গেছে। তা আমি তখন ক্লাস 9 এর দিকে হবে, হ্যাঁ, তখন আমি লেখাপড়া ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আর এর ফাঁকে আমি যেটাকে করছিলাম আমি টেইলারিং কাজটা মাঝে মধ্যে সময় দিতাম, এটাকে আমি কিছুটা শিখে ফেলি। তো আমি ঢাকা চলে আসার পরে কিছুদিন চাকরি করি। চাকরি করার পরে আমি বাড়িতে যাই। তা ওই যে আমার পুরানো যে বন্ধু, তাদের সঙ্গে আবার দেখা হলো। তো ওরা আমাকে একদিন ঘুরতে নিয়ে গেল ওদের এলাকায়, ওই মাস্টারপাড়া পাশ দিয়েই একটা বাসায় ঘুরতে নিয়ে গেল। তো ঘুরতে নিয়ে গিয়ে ফার্স্ট আমি ওই বাড়িতে যাওয়ার পর ওই বাড়িতে শুধুমাত্র 4টা মহিলার সদস্য। কি জন্য ওই বাড়িতে গেলেন আপনি? মানে ওর পরিচিত আমাকে নিয়ে, এটা হলো আমার এক ফ্রেন্ডের, সে আমার সম্পর্কে ভাগনাও হয়। আচ্ছা, সে আমাকে নিয়ে গেল যে চল আপার বাসা যাই একটু ঘুরে আসি। তা উনি আমাকে নিয়ে যাওয়ার পরে আমি ওদের বাসায় গেলাম, পরিচিত হইলাম। তা যাকে আপা বলে ডাকে সেই মহিলার হাজবেন্ড নেই, কিন্তু ইয়াং। তার 2টা সন্তান থাকার পর সে অনেকটা ইয়াং। তা উনি দেখ ওইখানে বেশিক্ষণ ছিলাম না। তা ওনার যে একটা মেয়ে ছিল, ওনারা মানে ওই আপা আর হলো ওই আমার ফ্রেন্ডটা বাইরে কথা বলতেছে। তা আমি আবার ঘরের ভিতরে চলে গেছি। যাওয়ার পরে ফ্রেন্ডের নাম কি ছিল? আপেল মাহমুদ। আপেল মাহমুদ, ওকে। তা আমি ওইখানে যাওয়ার তো ওই বাড়িতে যখন ওই আপার বাসায় যাই, তা আমি ঘরের ভিতরে ঢুকি। ঢোকার পরে ওনার যে বড় মেয়েটা ছিল, ওনার বড় মেয়েটার নাম ছিল বিজলি। ওনার বড় মেয়েটার সাইজ খুব ছোট, মানে শর্ট ছিল। তা আমি ওকে মানে যেহেতু আপা ডাকছি ওনাকে, তা ওনাকে বললাম যে মনি কোন স্কুলে পড়ো? তা সে বললো কি মানে সে উত্তর দেওয়ার আগে আমার ওই ফ্রেন্ডটা বাইরে থেকে বলতেছে কি মানে ও তো আমার ভাগ্নে হলো, মানে ওই রকম না, মানে ও আমাকে গালি দিয়ে বললো আরে শালা ওকে কোন কলেজে পড়ে সেটা বল, কোন স্কুলে না। তা আমি আবার বললাম তুই কি পাগল হয়ে গেছিস? কয় না। তখন ও বলতেছে যে না আসলে আমি কলেজে এবার ভর্তি হয়েছি, আমি এবার এসএসসি কমপ্লিট করছি আর কি। তখন আমি মানে অবাক হয়ে গেলাম, কি বলে এত ছোট। হ্যাঁ, যাই হোক ওই দিন আমি যখন ওদের বাসা থেকে 15 থেকে 20 মিনিট ছিলাম, তা ওই মেয়েটার দিকে আমি মানে চোখের দিকে ফলো করি। চোখের দিকে ফলো করার সঙ্গে মানে সেও আমাকে মানে ওইভাবেই দেখে আর কি। যেটা হয় যে আমার জীবনের ফার্স্ট লাভ আসে আর কি, যে তারপরের থেকেই তার সঙ্গে আমার যোগাযোগ হয় আর কি, যে কেমন জানি আমি তাকে ওই দিকে চলে গেছি তার সঙ্গে। 2 দিন পরে তার সঙ্গে আবার দেখা হয়। দেখা হওয়ার পরে সে আমাকে বলে না, আমি ওর আরেকজন কাছের মানুষকে দিয়ে আমাকে বলে তো আমাকে পছন্দ করে। আমিও বললাম যে ঠিক আছে, আমি আরো পছন্দ হয়েছে আর কি। এটা আমার মানে জেনুইন ভাবে আমার মনে পছন্দ হয়েছিল আর কি, জেনুইনলি। আমি পছন্দ করার পরে আমি তখন আমি ঢাকায় থাকি। আমি ঢাকায় কাজ করি, ওই যে টেইলারিং কাজ, তখন আমি কাজ করি ঢাকায় থাকি। তখন আমি চলে আসি ঢাকায় কিছুদিন পরে। আসার পরে আমি 3 মাস তার সঙ্গে যে মোবাইলে কথা বলতাম, এর ভিতরে আর দেখা হয়নি। ওই যে বাড়িতে যে 2-3 দিন দেখা হইতো, এরপরে আর 3 মাসের ভিতরে আমাদের আর দেখা হয়নি। 3 মাস পর আমি যখন বাড়িতে চলে যাই, তা ওই যে আপা করে যে বলি, হ্যাঁ, ওর যে মা আছে আর কি, হ্যাঁ, ওর মার আপন ভাই হলো মানে আপন চাচাতো ভাই হলো আমার ফ্রেন্ড। আচ্ছা। তা আমি ওই যে কথা বললি, তা 3 মাস পরে ঈদ আসলো, রোজার ঈদ। রোজার ঈদে আমি বাড়িতে কাজ টাজ করে মানে আমরা ঈদের দিন সকালবেলা বাড়িতে পৌঁছাই। তা আমি যাই হোক ঈদের পরের দিন আমি ওদের বাড়িতে যাই, সরাসরি ওদের বাড়িতে যাই। তা বাড়িতে যাই হলো ধরেন আপনার বিকাল বেলা, আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি 1.5 কিলোমিটার থাকে। আমি বাড়িতে যাই, ওদের বাড়িতে যাই। তা ওই যে নানান ধরনের গল্প টল্প বলি, ঠিক আছে, এইভাবে গল্প করতে করতে মানে রাতের 12টা বেজে চলে গেছে। তখন কিন্তু শীতের সময়, হ্যাঁ। তা ওই যেটা আপা করেই বলি তাকে আমি, ওই আপা বলতেছে কি যে তুই যাইস না আজকে থাক আমাদের বাড়িতে। তা আমি তখন চিন্তা করলাম যে
না, একটু থেকেই যাই। এত রাত হচ্ছে, এত রাতে শীতের ভিতরে কষ্ট করে যাবো, রিক্সাও পাবো না, তো থেকে যাই। থাকলে হয়তো সকাল পর্যন্ত আমার প্রিয় মানুষটাকে হয়তো বা তার সঙ্গে একটু কথা বলতে পারবো, দেখতে পারবো। এই ইচ্ছাকৃত ভাবে আমি মানে ওইখানে থাকি। তো যখন আমি থাকার একটা ইয়ে করি, তো ওদের বাড়িতে কিন্তু যে বললাম যে 4টা মেয়ে মানুষের সদস্য। 4টা মেয়ে মানুষ বলতে হলো যে ওরা হলো 2টা বোন, যে আমার যে প্রেমিকা আছে, হ্যাঁ, আমার প্রেমিকার হলো 2টা। নাম কি ছিল মেয়েটার? মেয়েটার নাম ছিল বিজলি। বিজলি। আচ্ছা, বিজলিরা হলো 2 বোন, বিজলি আর হলো বৃষ্টি। বিজলি এবং বৃষ্টি, জি, ওরা হলো 2 বোন। ওরা 2 বোন, আর হলো যে আপা 3 জন, আর হলো যে আপার বোন আছে একটা, সে তখন ও তখন মানে এসএসসি কমপ্লিট করে। তো ওই আপার বোন আছে একটা। তা ওরা করে কি যে ওই আপার মা সহ রাত্রেবেলা এসে ওই পাশের রুমে থাকে, 2টা রুম পাশের রুমে থাকে, আর এক রুমের ভিতরে এখন আমি যে থাকবো, হ্যাঁ, মানে এরকম কোনো কিছু করতে পারতেছে না যে আমি একা এক রুমে থাকলে ওরা সবাই মিলে এক রুমে থাকতে পারতেছে না। তখন আমাকে আপা বলে কি যে সমস্যা কি, তুই তো ভাইয়েরই মতন, তো তুই এখানে শুয়ে পড়, আমাদের সঙ্গে শুয়ে পড়। তা আমি তখনকার কি করলাম যে আচ্ছা ঠিক আছে আপা, শুয়ে পড়ি এখানে, সমস্যা নেই। এইভাবে বলার পরে আমি যখন শুয়ে পড়ি তখন বাজে রাতে 1:30টার মতন। আমি শুয়ে পড়ি, শার্টটা খুলে আমি চেয়ারের উপরে রাখি, আমি মানে বেলটাকে অনেক টাইট করি, মাজার বেলটাকে অনেক টাইট করি, টাইট করে শুয়ে পড়ি। শোয়ার পরে যে চোখে তো ঘুম, আমি তো কাজ করে গেছি, নাইট করে গেছি, শরীরের ক্লান্তি আছে, হ্যাঁ, যার কারণে চোখে প্রচন্ড ঘুম। তো আমি একটু ঘুমাই গেছি, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমাই গেছি। ঘুমার পর যেটা ভাই হইলো যে আমার সঙ্গে কে জানো মানে মানে খুলতেছে আমার মানে কাপড়ের যে গেঞ্জি টেঞ্জি গুলো সবগুলো, এগুলো অন্ধকারের ভিতরে মানে কে যেন এটা করতেছে, এমনকি যেটাকে বলে যে হ্যারাসমেন্ট থাকে, হ্যাঁ, সেটা আমাকে মানে করতেছে। উনি যে একটা দিন থাকে না শারীরিক সম্পর্ক, ঠিক আছে, এই শারীরিক সম্পর্কটা করার জন্য মানে চেষ্টা চালাচ্ছে। তখন আমি বুঝতে পারতেছি না যে আসলে এটা কি হচ্ছে, এটা এমন হচ্ছে কেন, হ্যাঁ, এটা কি হইতেছে, এগুলো ভাবতেছি। আবার ভাবতেছি যে আসলে এটা কে করতেছে, এগুলো একটা মাথার ভিতরে চিন্তা এসে গেল যে এগুলো কে করতেছে। এরকম করতে করতে আমি একটা ডিসিশন নেই যে এটাকে আমাকে চেক করতে হবে। মানে উনি কিন্তু ওনার কাজ করে ফেলছে, উনি যেটা কাজ করান ছিল ওনার, ঠিক আছে, সেটাকে করে ফেলে এক প্রকার, যেটাকে বলে যে আমার ইচ্ছাকৃত ভাবে ওটা ছিল না, হ্যাঁ, উনি আমাকে মানে ধর্ষণই করে ফেলে, যে ওনার ইচ্ছা দিতে, যেহেতু আমার ইচ্ছা ছিল না। তা ওই কাজটা করার পরে উনি মানে আবারও চেষ্টা করতেছে, মানে ওই রকমই, হ্যাঁ। তা আমি তখন চেক করার জন্য একটা প্রচেষ্টা করি যে আমি কিভাবে চেক করবো ব্যক্তিটাকে। আর তখন কিন্তু আমার একটা ফুল নিয়েছিল যে আমি ওকে বিয়ে করব খুব শীঘ্রই, আমার এই মানে বিজলিকে আমি বিয়ে করব খুব শীঘ্রই। তো তখন আমার জিনিসটা চেক করতে হবে আসলে এদের ফ্যামিলির ভিতরে যে এই কাজটা করতেছে কে করতেছে। তো তখন আমি বাম হাতটা ফ্রি ছিল, বাম হাতটা আমি উপরের দিকে তুলে তার শরীরের উপর দিয়ে ছেড়ে দিই। দেওয়ার পরে আমি বুঝতে পারি যে এটা আসলে ওই আফারি কাজ, মানে বিজলির মার কাজ, মানে বিজলির মার কাজ। আমি যেহেতু তাকে আপা করে বলতাম, হ্যাঁ, এটা কোনো সমস্যা ছিল না যে তার মেয়েকে আমি বিয়ে করতে পারতাম, তার সঙ্গে তো আমার ওইরকম কোনো রক্তের সম্পর্ক নেই, এই হিসাবে হয়তো তখন বলে দিতাম। যখন উনি এই কাজটা করলো, করার পরে আমার তখন মানে কি বলবো যে আমার মাথায় মানে আর কোনো কাজ করতেছে না যে আসলে ব্যাপারটা কি হইলো এটা। তখন আমি একটা মানে ডিসিশন নিয়ে ফেললাম যে না, এখানে এটা আর আমার রাখা সম্ভব না, এটাকে যে কোনো কৌশলে এখান থেকে বের হয়ে যেতে হবে। কারণ ওকে তার হঠাৎ করে বের করে দিতে পারবো না, বিজলিকে তো আমার লাইফ থেকে বের করে দিতে পারবো না হঠাৎ করেই, একটু সময় লাগবে। আমি এই জিনিসগুলো যেহেতু আমি যে এখানে প্রেম করি, যে ওনার চাচাতো ভাই যে আছে, হ্যাঁ, নাম হলো শফিকুল, ও জানে, আমার ওই ফ্রেন্ডটাও জানে মোটামুটি। তা এই 2 জনই জানে, আপেল জানে আর হলো ওই শফিকুল জানে, সব বিষয়গুলোই জানে। আমি তখন কি করি যে ওই রাত্রে ভোরবেলায় আমি ওখান থেকে ওদেরকে না বলে আমি চলে যাই। চলে যাওয়ার পরে আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ আমি ইয়াতে চলে আসি, বাজারে চলে আসি। আসার পরে আমি ওই যে ফ্রেন্ডদের সঙ্গে শফিকুল আর আপেলের সঙ্গে দেখা করি। দেখা করার পরে বললাম যে একটু দূরে চল, আমি কথা বলবো, আমি এই জ্ঞান ভিতরে কথা বলতে পারবো না, চল অনেক দূরে চলে যাই। যাই তখন অনেক দূরে চলে গেলাম, যাওয়ার পরে ওদের সঙ্গে কথা বলতেছিলাম এই বিষয়টা নিয়ে, যে দেখ আসলে এইরকম এরকম, আমি তো কালকে ওদের বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে এইভাবে গল্প করতে করতে এটা হইলো, এতটা সময় হইলো, তা এরপরে এই ঘটনাটা করে ফেললো আমার সঙ্গে। আমি তখন অনেক মানে অনেক কষ্টের সাথে আমি বুঝতে পারছি যে জিনিসটা কে করছে, এটা হলো যে সে করছে, সেটা হলো আপা করছে। তখনকে আমাকে ওরা বুদ্ধি দিল কি যে তাহলে করছে হয়তো, তাহলে তুই এখন রানিং কর। তারা আমাকে মানে ওখান থেকে বের হয়ে আসতে না বলে যেটাকে আমাকে আরো অপরাধের দিকে নিয়ে যায়, মানে আমাকে অপরাধ করতে বলতেছে আর কি। তখন আমি ওটা মানে বুঝতে পারতাম না ওই সময়টা। তখন আমাকে বলে কি যে তুই রানিং কর, জিনিসটা সমস্যা কি, তুই তো পাচ্ছিস, চাইলেই পাচ্ছিস, এখন কর।
তো ওদের পরামর্শে আমি তখনকার মানে কি করলাম যে আমি দ্বিতীয়বার তার সঙ্গে কথা বলতে গেলাম, যে ওরা আমাকে যা বলছে সেটাকে আমি মাথা থেকে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি তাকে বলতে গেলাম যে আসলে আপনি যে কাজটা করছেন এই কাজটা ঠিক করেননি, আপনার কাছে এই কাজটা আমি আশা করিনি। আমি ওনাকে এইটা বলতে গেছি, উনি আমাকে বলতেছে যে তোমার সাথে আমার কিছু কথা আছে, মানে বিজলি মা, মানে বিজলির মা, ওই আপা বলতেছে যে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন কিন্তু তোমার করে শব্দটা উচ্চারণ করলো, এতদিন কিন্তু মানে তুই করেই বলতো, তখন কিন্তু তোমার করে বললো। তা বলার পরে আমি বললাম যে ঠিক আছে চলেন, কোথায় কথা বলবেন। তো উনি করলো কি সাইডে, অনেক সাইডে নিয়ে গেল, হ্যাঁ রাস্তার পাশে নিয়ে গিয়ে আমাকে বলতেছে সরাসরি, ভাইয়া বলতেছে যে তুমি কি আমার সারা জন্মের হতে পারো না, বিজলি মা বলতো। বিজলির মা বলতেছে। তো তখন তো আমি মানে প্রশ্নের উত্তর দিলাম যে আপনি এই কথাটা কিভাবে বললেন, আপনার দুটো সন্তান আছে, যে আপনার মেয়েকে দিয়ে আমাকে বিয়ে দেওয়া যায়, আপনার বোনকে দিয়ে আমাকে বিয়ে দেওয়া যাবে, আপনি যদি তাদের ভিতরে একজনের কথা বলতেন সেটাও একটা গ্রহণযোগ্য হইতো, কিন্তু আপনি নিজে এই কথাটা কি বলতেছেন। তখন উনি বললো কি যে তুমি যে কালকে আমার সঙ্গে এগুলো করছো, হ্যাঁ আমি কিন্তু এটা প্রকাশ করে ফেলি, আমাকে ব্ল্যাকমেইল করে। হ্যাঁ আমাকে যদি আমার কথা যদি না শোনো তাহলে তোমাকে, আর আমার কথা শুনবা, দেখো আমি তোমাকে কি বলি, আমার আরো কথা বলার আছে। হ্যাঁ তখনকার সে কি বললো যে তোমার কাজের ভিতরে যে ইয়েটা হবে সেটা আমি কন্ট্রোল করে নিব, মানে কাজের যে ক্ষতি হবে, হ্যাঁ তার সঙ্গে উঠা বসা করতে বা তার দরকারে যাইতে, তখন বললো কি যে তোমার ঢাকা যাওয়া দরকার নেই। উনি আমাকে যখন এই কথাটা বললো তখন আমি আবার চাপটা নিতে পারলাম না, ঠিক আছে, মানে তখন ওনার তারপর আমি নাকচ করে চলে গেলাম যে না উনি কি করে করুক, ঠিক আছে আমি এটা করতে পারবো না। আমি বাড়ি চলে গেলাম, বাড়ি তখন আর আমি ওর ফ্রেন্ডদের সঙ্গে কথা বলতে গেলাম না, না গিয়ে আমি সরাসরি বাড়ি চলে গেলাম, এখান থেকে আমি ঢাকা চলে যাব আর এদিকে আর আসবো না। আমি বাড়ি চলে যাওয়ার আগে আমার মাঝখানে ঘন্টাখানি দেরি হয়ে যায় বাজারে, আমি চলে যাওয়ার আগে সে আমার বাড়িতে চলে গেছে। এই মহিলা আমার বাড়িতে চলে গেছে। এবং আপনার বাড়ি সে চিনতো? হ্যাঁ আমার বাড়ি চিনতো, ওকে, যেটা 1.5 কিলোমিটার ফাঁকে, এটা চেনার অসম্ভব কিছু না। ওকে, ওই মহিলা আমার বাড়ি সরাসরি আমার বাড়িতে চলে আসে, বাড়িতে চলে আসার পরে যে আমার অপেক্ষা করতেছে, তো আমি চলে আসার পরে ওনাকে যখন আমার বাড়িতে দেখি আমি, হ্যাঁ দেখার পরে মানে উনিও খুব চালাক ছিল, যে আসলে উনি বলতে আসে নাই, হ্যাঁ উনি আসছে যে আমি যদি ওদের বাড়িতে যাই তাহলে ও ভয় পাবে, ভয় দেখাতে, কিন্তু আমি ওটা বুঝতে পারিনি তখন। আমি মনে করছি যে সর্বনাশ, যে সবকিছু মনে বলে ফেলছে। তখন তো আমি বাড়িতে দেখার পর তাকে আমি পার্সোনাল ভাবে ডাক দিয়ে নিয়ে যাই যে আপনি কি কোনো কিছু বলছেন, কিছুটা বলছি আর কিছুটা বলবো, মানে কিছুটা রাখছি শেষ তোমার কথা শোনার জন্য, তুমি কি করবা। তখন আমি বললাম যে আপনার সঙ্গে আমার এইখানে আমি কথা বলতে চাই না, ঠিক আছে আপনি চলে যান, আমি পরে আপনার সঙ্গে দেখা করতেছি, হ্যাঁ 2-3 ঘন্টা পরে আমি দেখা করতেছি। তো পরে আমি গিয়ে ওই যে একটা মনের ভিতরে ভয় থাকলো যে এটা ফ্যামিলিতে বলবে বা কাউকে বলবে, হ্যাঁ বললে একটা হ্যারাসমেন্ট হবে বা একটা ইয়ে হবে বা মান সম্মান চলে যাবে, এই ভয়ে আমি তার মানে তাকে সঙ্গ দেওয়া শুরু করলাম, যে তার কথা আমি রাজি হইলাম। তার কথা রাজি হওয়ার পরে সে আমাকে এতটা ব্ল্যাকমেল করলো যে তার কথা যে প্রতিদিন আসতে হবে। তো সে আমাকে কি করে যে আমি প্রতিদিন যদি তার কাছে যাই, হ্যাঁ তাহলে আমার তো মানে কোন কাজের দিকে আমি আর যেতে পারি না, কিছুটা সময় আধা বেলা যায় ঘুমের ভিতরে আমি কোনো কাজের দিকে যেতে পারি না। সে আমাকে একটা জিনিস করতো, তাদের কিন্তু টাকা মানে ওই ফ্যামিলিতে কিন্তু টাকা পয়সা ছিল মোটামুটি আর কি, একটা লাইন ছিল আর কি। সে আমাকে টাকা দেয়, কিছু করে টাকা দেয়, প্রতিদিন হাত খরচের জন্য হোক আর যেটার জন্য হোক কিছু করে টাকা দেয়, এইভাবে টাকা দেয়। তা আমি তখন ওই যে একটা থাকে না যে একটা জিনিস আমি যখন কোনো কিছু করি নাই সেটার ভিতরে ঢুকে গেছি, ঢোকার পরে যে ওটার যে স্বাদ আমি যে পাইছি, আপনি একসময় এটা স্বাদ পাওয়া শুরু করলেন? যে আমি একটা স্বাদ পাওয়া শুরু করলাম। এই স্বাদটার ভেতরে আমার 7টা মাস কেটে যায়, যেখানে আমাকে এই 7টা মাসের ভিতরে সে আমি 2 দিন অসুস্থ ছিলাম, খুবই জ্বর ছিল আমার শরীরে, সেই দিনও সে আমাকে বাড়ি থেকে নিয়ে যায়। মানে এই 7 মাসের ভিতরে আমাকে সে একটা দিন আমাকে ইয়ে করেনি, ছাড়েনি। তা আমি বিরতি শব্দ আরো একবার, প্রিয় শ্রোতা 5 মিনিটের একটা বিরতি নেব এবং রাত 1টার সময় ফিরব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে
আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনাদেরকে খুব হ্যাপিলি আমরা বারবার বলছি, সেটা হচ্ছে জীবনের গল্প পার্ট 3 আমার সম্পাদনায় বইটি বইমেলাতে পাওয়া যাচ্ছে খুব সগৌরবে। আমরা বলতে পারি এ পর্যন্ত বইয়ের অসংখ্য কপি বিক্রি হয়েছে, যেখান থেকে পুরো লভ্যাংশটুকু চলে যাবে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। বইটি আপনি সংগ্রহ করতে পারেন বইমেলার 212 নম্বর স্টল থেকে, বর্ণ প্রকাশের স্টল। এছাড়া রকমারি.com এ ফোন দিয়েও আপনি বইটি সংগ্রহ করতে পারেন। রকমারি.com এর ফোন নাম্বারটি হচ্ছে 16297। আরো একবার বলছি 16297। এখানে ফোন দিয়ে বলবেন আরজে কিবরিয়ার জীবনের গল্প পার্ট 3 বইটি চাই। বইটির নামমাত্র মূল্য 150 টাকা। বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, সময় হচ্ছে রাত 12টা। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 তে। প্রিয় শ্রোতা, আমরা যার কনফেস শুনছি এখানে, যিনি আজকে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছেন, তিনি হচ্ছেন জহুরুল। আমরা কথা না বাড়িয়ে আবারও জহুরুলের কাছে ফিরছি। ওকে জহুরুল, আমরা ঠিক যে জায়গাটিতে ছিলাম তারপর। আপনি আপনার নামটা বলে আপনার হিস্ট্রিতে বলার থেকে। আমি শাহেদ ভাইয়া, আমরা তিনজনে মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের একটা SMS পোল হওয়া উচিত, কারণ স্টোরিটা আমরা আসলে নিতে পারছি না। আপনি প্লিজ একটা SMS পোলের আহ্বান করেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা SMS পোলে যাব। এই তিনজনের নোট আমরা নিচ্ছি। ওনারা যেটা বলছেন যে আসলে ওনাকে বলার সুযোগটা দেয়াটা কি পুরোপুরি ঠিক হচ্ছে কিনা, কজ এই ধরনের গল্প অনেক সময় সামাজিকভাবে অনেকের ক্ষতির কারণ হতে পারে। সো আপনারা কি মনে করেন? তো আপনারা যদি মনে করেন যে ওকে বলার সুযোগ দেওয়া উচিত, তাহলে আপনি আমাদেরকে SMS করুন। প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস, অথবা যদি মনে করেন যে না ওকে সুযোগ দেওয়া উচিত না, তাহলে লিখবেন নো। লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আমি আবারও বলি, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে। আমরা একটু পরে কম্পিউটারের কাছ থেকে জানবো SMS পোলের রেজাল্ট। ওকে জহুরুল, তারপরে উনি মানে এইভাবে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করতে, আমি প্রতিদিন যাইতাম। আমি কিন্তু তখন আমার কাছে একটা ইন্টারেস্ট লাগতো আর কি, যে ওইখানে না গেলেও আমার নিজের থেকে কিছুটা ভালো লাগতো না আর কি। আমি তখন যাওয়া শুরু করি। এইভাবে মানে যাইতে যাইতে তখন কিন্তু আমার মনের ভিতরে যে একটা ক্ষোভ ছিল, হ্যাঁ, ওই ক্ষোভটার কারণে আমি মানে একটা ভুল ডিসিশন নেই নিজের এটা থেকে, যে আমি আমার ওই যে আমাকে যে মানে উনি যে অপরাধটা করাইলো, যে অন্যায়টা করতেছে, এটার আমি কিছুটা প্রতিশোধ নেব। আমি কিভাবে প্রতিশোধটা ওই সময়টাতে কি বিজলির সঙ্গে আপনার সম্পর্ক ছিল না? ওই প্রেমের যে সম্পর্ক, আমি তখন থেকেই তাকে মানে এড়িয়ে চলার চেষ্টা করি, অ্যাভয়েড করার চেষ্টা করি, অনেকটা অ্যাভয়েড করে ফেলছি আর কি। তার সঙ্গে আমার তখন খুব কথাও হইতো না, দেখা হইতো না, খুব অল্প, কিন্তু কন্টিনিউলি ওদের বাড়িতেই থাকতাম। যাই হোক, আমি ওইখান থেকে তখন একটা ডিসিশন নিলাম যে আমি এটাকে কিভাবে আমি কিভাবে অন্যদিকে আমি প্রতিশোধটা নিতে পারবো। তখন আমি আমার ওই যে ফ্রেন্ড দুইটা ছিল, শফিকুল যেটা হলো যে আফার চাস্তো ভাই, ওদের ভিতরে ওদের একটা শত্রুতা ছিল, যার কারণে ও আমার সাপোর্ট করতো। ও বলতো কি তুই এই বাসায় আসবি, রাতের রাত নাই, দিনের দিন নাই, তোর যা মন তুই কর। ওদের কাছে ওদের একটা শত্রুতা আছে, ওদের পারিবারিক, ওরা আমাকে সাপোর্ট করতো। আমি যখন ওদের সঙ্গে যখন কথা বলতে গেলাম যে আসলে দেখ আমার সঙ্গে তো এগুলো তো জোর করে করতেছে বা জোর করে করতেছে, এখন আমি এই চাপের থেকে বেরও আসতে পারতেছি না, আমার সঙ্গে যে অপরাধগুলো করতেছে, তা এখন আমার ইচ্ছা যে আমি কিভাবে প্রতিশোধ নেব। ওই যে ওর চাস্তো ভাই শফিকুল, ও আমাকে একটা পরামর্শ দেয়, দেখ বিজলির সঙ্গে তো সম্পর্ক আসতেই, এখনো তো শেষ হয়ে যায়নি, তুই এক কাজ কর, তুই বিজলিকে আমি তোকে মানে কৌশল শিখিয়ে দিব, তুই এই কৌশল মতন কাজ কর, হ্যাঁ, আমি এটা ম্যানেজ করে নিব, এটার কোনো সমস্যা নেই। ও আমাকে বুদ্ধি দিত যে এইভাবে কর। ব্যাপারটা হলো যে তখন মোটামুটি কিছুদিন চলে যায়, যাওয়ার পরে আমি মানে বিজলিকে বলি কি যে আমাদের বাড়িতে যাইতে হবে একদিন, আমাদের বাড়িতে। কয় যে কেন যাবো? আমি কেন না, যাইতে হবে, দাওয়াত রইলো। তার আমি ওই যে আপাকে, তখন বাড়িতে সবার সামনে কিন্তু তাকে আমি ওই আপা বলি রাখি। ওই আপাকে বললাম যে আপা, বৃষ্টি আর বিজলিকে কালকে আমার চাচাতো বোন আসবে একটা, হ্যাঁ, ওদের সঙ্গে আমাদের বাড়িতে পাঠাই দেন, আর আমি আজকে লালমনিরহাটে চলে যাচ্ছি, হ্যাঁ, আমার আপু অসুস্থ। আমি মানে এই কথা বলে ওই একদিনের জন্য আমি মানে করি, বিরতি নেই।
নেওয়ার পরে আমি আপুর বাসার কথা বলে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে আমি বাড়িটাকে কন্ট্রোল করার সিস্টেম, মানে তখন কন্ট্রোল করব কিভাবে, যে আমি যে ওর সঙ্গে করব না করব, ঠিক আছে, এটাকে কিভাবে করব, তখন আমি মাথার ভিতরে ওই বুদ্ধিগুলো শুরু করি। তখন আমার চাচাতো বোন একটা ছিল, ওর লেখাপড়ার মানে ওই যে কিছু টাকা পয়সা দিতাম, খাতা কলম দিতাম, ওর সঙ্গে খুব ফ্রি ছিল আমার, মানে সব কথা শেয়ার করতাম তখন। তো ওকে বললাম যে কোনো ভাবে হোক আমার এই কাজটা করে দিতে হবে, তো তুই যায় ওদেরকে নিয়ে আসবি। তো ও করে কি, যায়, যাওয়ার পরে নিয়ে আসে, তখন আমি আমাদের বাড়িতে উঠাইতে পারি না ওদেরকে। বাড়িতে তুলতে পারেন না? মানে আমার বাড়িতে উঠাইতে পারি না। কেন? কিন্তু মানে আমার বাড়িতে উঠাইতে পারি না যে ওই যে আমার আম্মু তখন কানে শোনে কম, আর আমার আম্মু মানে দেখে তো রান্না বান্না করবে, ইয়ে করবে, সেই মুরব্বী মানুষ, ঠিক আছে, মানে এগুলোর থেকে আমি আমার আম্মাকে বিরত রাখতাম আর কি। আমি কি করতাম, আমার দাদির বাড়িতে ওই যে আমার ছোট মায়ের যে একটা বোন ছিল নাজমা, তখন কি দিলাম যে আমার দাদির বাড়িতে আমার বড় ভাই, সবার যে বড় ভাই, ওই বড় ভাই থাকে, সে তো বাড়িতে থাকে না, দাদি আর বোনটাই থাকে ওই বাড়িতে। আর আমরা এক ভাই করে ওই বাড়িতে বড় হই, মানে রাত্রেবেলা থাকি ওইখানে, বা খাওয়া দাওয়া কিছুটা ওই বাড়িতে করি দাদির সঙ্গে। দাদির সঙ্গে খাওয়া দাওয়া করি, আমরা দাদির বাড়িতে উঠবো। আমি তখনকার বাজার থেকে মানে বাজার টাজার কিছুটা করি, করার পরে আমি ওই দাদির বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আমার ওই দাদির বাড়িতে কিন্তু রুম আছে অনেকগুলো, আমি ওই দাদির বাড়িতে রাখি না। না রেখে আমি একটা খবর পাই, সেটা হলো যে ওই যে আমার চাচাতো বোনটাকে যে পাঠাইছিলাম, ওই মানে ওই চাচাতো যে বাড়িটা, ঠিক আছে, ওই বাড়িটা পুরাটা ফাঁকা হলো যে আমার যে চাচি আম্মা ছিল, ওই চাচি আম্মা একটা ভাই, ওই ভাইটা হলো যে চাকরি করে, চাকরিতে আছে। আর আমার আম্মা ছিল, চাচি আম্মা ছিল, উনি হলো যে ওনার যে বড় মেয়ে আছে, ওনার বড় মেয়ের বাড়িতে গেছে, সেও আসবে না। তো বাড়িটা হলো পুরো ফাঁকা, থাকে শুধু ওই ছোট ওই যে চাচাতো বোনটা। তো বাড়িটা পুরো ফাঁকা, তখন আমি কি করি না ওদের বাড়িতে নিয়ে যাবো। তখন আমি বললাম যে তুই ওই ঘর থাক, আমরা এই ঘর থাকবো আজকে। তখন আমি কি করি যে ওই ছোট যে বোনটা ছিল বৃষ্টি, হ্যাঁ, ওই বৃষ্টি কি করি কি আমার ওই ছোট বোনটার কাছে রাখি, নাজমার কাছে রাখি, আর বলি কি তুই একে নিয়ে থাক, আর বিজলিকে আমি আফরোজার কাছে পাঠাই দিয়ে দিই। ওকে, এই বোনটার নাম ছিল আফরোজা, আমি আফরোজার কাছে পাঠাই দিয়ে আসি। তো ওকে আমি রাস্তা দিয়ে নিয়ে আসি, তখন আমি আর ও আসে, বিজলি আসে। আসার পরে আমি ওই চাচাতো ভাইয়ের যে বাড়িটা, ঠিক আছে, ওই বাড়িতে চলে আসি। আসার পর ওইখানে কিছু গল্প সল্প করি। এখন আমার ওই চাচাতো যে বোনটা আছে, ও বলতেছে কি যে দেখ যাই করিস আর যাই কিছু করিস, দেখ মান সম্মান বজায় রাখিস, হ্যাঁ, এইটুকু, আর কিছু তো বলতে পারবো না আমি এখন আর। কে বলছে? মানে আমার চাচাতো বোনটা বলতেছে, আফরোজা বলতেছে। তো বলার পরে আমি বললাম যে ঠিক আছে, আমি দেখ, আমি মানে ওকে একটা মিথ্যা কথা বলি। আমি ওকে একটা মিথ্যা কথা বলি, কি বলি, দেখ ওকে তো আমি পাবোই না, হ্যাঁ, আর এটা যেহেতু এইরকম হইতেছে, হ্যাঁ, তো ওই দিনটা আমি শেয়ার করি আমার ওই ইয়ার সঙ্গে, যে দেখ ওর মা আমার সঙ্গে এইটা করে ফেলছে, মানে ওটাতে কন্টিনিউলি করতেছে, সেটা আমি গোপন রাখলাম। রাখার পরে বললাম যে ওর মা আমার সঙ্গে এই কাজটা করে ফেলছে, আমি এটার প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর পাশে একটা রাত ঘুমাতে চাই শুধু। আমি আমার চাচাতো বোনকে এইভাবে বললাম, বলে ওকে ফাঁকি দিলাম। যাওয়ার পরে আমি ওই বাড়িতে, মানে এটা একটা কৌশল ছিল আমার, যে আমি ওকে কিভাবে আমার কাছে পাবো। আমি তখনকার মনে করেন যে আমি আমার ওই রুমে নিয়ে আসি, নিয়ে আসার পরে আর তাকেও বলি যে আমি শুধু তোমার সঙ্গে ঘুমাবো, আর তো কিছু পাবো না, এইটুকুই আমি পাবো, এইভাবে বলে মানে নিয়ে আসি। সেও আসতে চায় না মোটামুটি ভাবে, তারপর মানে একটু সংকট মনে করে, তারপরে অনেকটাই মানে জোর ছিল ওইখানে, জোর করার পরে তারপরে আমার ঘরে চলে আসে। আসার পরে আমি তার ওকে, আমরা এই পার্টটুকু স্টপ রাখছি। আমরা আমাদের লিস্টারদের কাছে পুরো বিষয়টি আসলে এভাবে ইন ডিটেইল আনার দরকার নেই, বুঝতে পেরেছি তার আপনি আসলে কি আপনার যেটা উদ্দেশ্য ছিল আপনি সেটা হাসিল করেছেন, তাই তো? জি, আমি তাকে যেটা করার আমি ওটাকে করে ফেলি। পরের দিন সকালবেলা আমি তাকে তাদের বাড়িতে পাঠায় দিয়ে দিই। পাঠায় দেওয়ার পরে আমি আর ওইখান থেকে আমি আর মানে তখন একটু কম যাওয়া শুরু করলাম। তো এইভাবে যাইতে যেতে তখন আমাকে 2-4 দিন বাদে আমাকে আবারও হুমকি দেখানো শুরু হইল। ওর মা মানে ওই আপা আমাকে আবার হুমকি দেখানো শুরু করলো। শুরু করার পরে আবার একটু মানে তখন আবার একটু বেশি যাওয়া শুরু করলাম। এইভাবে যাইতে তখন করলাম যে আমার তো শেষ করেই দিছে, আমার যে ক্যারেক্টারটা ছিল আমার এই ক্যারেক্টার তো শেষ করেই দিছে, এখন হলো যে এখন আমি করব, ওরা দেখবে। এটা বলে আমি তখন মনের ভিতরে আরো একটা জেদ নিলাম যে আজকে আমি আমার যে প্রেমিকা ছিল আমি তাকে মানে আমার চাহিদাটা পূরণ করে নিচ্ছি, আর যেটা ওখান থেকে জোরপূর্বক সে করতেছে যেটা করতেছে সেটা তো আমি পাইছি, সেটাও আমার আছে। আর এখন হলো আমার টার্গেট ছিল যে আমি ওর ছোট যে মেয়েটা ছিল আমি ওই মেয়েটাকেও আমি আমার ফাঁদে ফেলবো। এই ফাঁদে কিভাবে ফেলবো এটাকে প্ল্যান করি, মোটামুটি অনেক দিন লাগে আমার এই প্ল্যানটাকে ইয়া করতে। তখন যেহেতু ও একটু ছোট ছিল যার কারণে আমি কিছুদিন অপেক্ষাও করতাম, তা ওইখানে ওটাকে ব্রেক রাখি, কিন্তু আমার মাথায় ছিল যে আমি এটা ছাড়বো না।
তখন আমি ওটার পিস ছেড়ে দিয়ে, যেহেতু ছোট একটু, হ্যাঁ, আমি ওর পিস ছেড়ে দিয়ে তখন আমি ওর বোনের পিছে লেগে যাই। আমি ওর আপার কাছ থেকে তখন আমি ওর আপাকে বেশি বেশি টাকা নেওয়া শুরু করি, মানে যে কোনো কায়দা কৌশল করে আমি তার কাছ থেকে 500, 1000 এরকম টাকা নিতাম। সে টাকা দিত আমাকে। কে সেটা? ওই আপার কথা যে বলছি, ওর কাছ থেকে টাকা নেওয়া শুরু করে এইভাবে বেশি বেশি টাকা নেই। এই টাকাটা নেই আর হলো এই টাকাটা খরচ করি হলো ওর বোনের পিছনে, মানে ওই আপার ছোট বোনের পিছনে খরচ করি। ওকে। দূরে নিয়ে যাই, দিনের বেলায় হয়তো বা কোথাও, ঠিক আছে, দূরে নিয়ে যাই, কাপড় কিনে দেই বা কসমেটিক কিনে দেই। এইভাবে কিনে দিতে 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 মনে করেন যে আমার প্রতি একটা তার যে ইন্টারেস্ট আসে, হ্যাঁ, যে একটু আমার সঙ্গে ভালোভাবে কথা বলবে বা ইয়ে করবে, তখন তার সঙ্গে আমার কিছুটা আর কি যে একটা বন্ধুত্ব, ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয় প্রথম ফার্স্ট। হওয়ার পরে আমি তার সঙ্গে সরাসরি আমি মানে প্রেমের প্রস্তাব দিয়ে দিই তার ছোট বোনটাকে। প্রেমের প্রস্তাব দিই, প্রেমের প্রস্তাব দেওয়ার পরে ওইটা আমি টাকা খরচ করতেছি। তাদের ওর ফের একটা লোভ ছিল, ও কিন্তু আরো একটা প্রেম করতো, সেটা আমি পরে জানি। ও এই টাকার লোভে মানে আমার সঙ্গে প্রেম করতো, মানে স্বীকার করলো। ওকে। আর আমারও চিন্তা এখানে তো সৎ নিয়ে ছিলই না। আমার কথা হলো যে আমি কিভাবে তাকে খালি একদিনের জন্য পাবো। আমার টার্গেট ছিল যে ওদেরকে আমি শুধুমাত্র একদিনের জন্য নেব, একদিনের উপর দ্বিতীয় দিন নেব না। আমার ওই টার্গেটটাকে পূরণ করতে আমার অনেক টাকা ওই যে আপার কাছ থেকে নিয়েছি, ওর পিছনে খরচ করছি। পরে মোটামুটি একদিন একটা প্রোগ্রাম হইলো, যে ওই প্রোগ্রামের ভিতরে আমরা চলে যাব। সেটা হলো যে ওদের ফ্যামিলির প্রোগ্রাম, একটা দাওয়াত আছে, ওই দাওয়াতে অ্যাটেন্ড করবে। আমরা প্রায় 20-25 কিলোমিটার দূরে চলে যাই ওই প্রোগ্রামটাতে, মানে ওই দাওয়াতটা ইয়ে করতে। ওইখানে গিয়ে যেতে ওইখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, থাকার গ্যামজাম ছিল অনেক, যেটাকে বিয়ে বাড়িতে হয় আর কি, থাকার প্রবলেম হয়, ঘরের সমস্যা হয়, লোকজন বেশি থাকে। ওই গ্যাদারিং এর ভিতরে মনে করেন যে ওই রাতটাকে আমি বেছে নেই, যে এই আজকের রাতটাই আমি তাকে আমি আমার ইয়েতে নেব। তো তখন আমি কি করি, ওই যে টাকা যে মানে ওই আপা আমাকে টাকা দিছিল ওই সময়, যে বিয়ের বাড়িতে যাচ্ছে, মানে সে ওইখানে পরিচয় করা দিছে, যে ওইখানে কিন্তু পরিচয় করা দিছে যে আমার ভাই হয়। কেমন ভাই? চাস্তো ভাই। এখন সে মহিলা মানুষ, কোথায় খরচ করবে না করবে উনি তো এটাই না। উনি কিন্তু আমাকে টাকা দিয়ে দিচ্ছে, টাকা দিচ্ছে হলো 15,000 আমার কাছে, এগুলাকে ওই আনুষ্ঠানিক ভাবে ওইখানে যে খরচ গুলো লাগবে, ঠিক আছে, এটা তুই করবি। মানে আমাকে কিন্তু সব জায়গায় কিন্তু বড় করে রাখতো আবার। এইভাবে আমাকে টাকা দিচ্ছে। আমাকে টাকা দেওয়ার পরে আমি কি করি, ওকে নিয়ে এক চান্সে আমি 1 ঘন্টার জন্য আমি ওইখানকারই মানে তখন একজন মোটরসাইকেল ছিল, তার সঙ্গে আমি আগেই কথা বলছি, একটু কথা বলার পরে তাকে বলছি যে আপনাকে আমি এত টাকা দিব, যদি সম্ভব হয় আমাকে 1 ঘন্টার জন্য মানে বাইকটা দিবে। আর তখন বললো যে ঠিক আছে আমি দিয়ে দেবো তোমাকে, সমস্যা নেই। আমি বললাম তেলও কিনে দিব, আপনার 500 টাকা দিয়ে দেবো, জাস্ট 1 ঘন্টার জন্য দেবো, আমি একটু টাউনে যাবো আসবো। তখন সে বলে কি আচ্ছা ঠিক আছে দেবো। তো আমি ওদের বাড়ি ছিল কাছাকাছি, আমি যা খবরটা দিলাম যে আমার 15-20 মিনিট বাদে আপনি মোড়ে যা খাড়া হবেন গাড়ি নিয়ে, আমি ওখানে যাবো, আমাকে গাড়িটা দিয়ে দেবেন, মানে এই বাড়ির থেকে একটু কিছুটা ফাঁকে গিয়ে। ওইভাবে গাড়িটা নিলাম, নিয়ে আমি ওকে নিয়ে চলে আসলাম। মানে নাম ছিল হলো, ওর নাম ছিল হলো আমিনা, আপার বোন। আমি ওকে নিয়ে চলে আসলাম। চলে আসার পরে আমি বললাম যে চলো ওই টাউনে যাবো। তো টাউনে নিয়ে গেলাম, টাউনে নিয়ে যে কিন্তু ভালো খাবার দাবার, ভালো একটা হোটেলে নিয়ে গেলাম, ভালো খাবার দাবার করে দিলাম। দেওয়ার পরে আমি ওইখানেও একটা ড্রেস কিনে দিলাম। ওকে। তখন ড্রেসের দাম ওই সময় অতটা অ্যাভেলেবেল না, তারপরও আমি 1300 টাকা দিয়ে একটা ড্রেস কিনে দিই, কমপ্লিট ড্রেস। ড্রেসটা কিনে দেওয়ার পরে সে মানে আমার প্রতি মানে এতটা খুশি যে সে আমাকে বুকে জড়িয়ে ধরে, ঠিক আছে, মানে সে আমাকে ছাড়া বাঁচবে না, এটা করবে না, ঠিক আছে, মানে অনেক বিভিন্ন ধরনের কথা বলতেছে আর কি, মানে আবেগের সঙ্গে আর কি ইয়ে করতেছে। কিন্তু এটাও করতেছে, সেটা হলো যে শুধুমাত্র ও পাওয়ার জন্য, মানে অর্থ পাওয়ার জন্য। কিন্তু ওরও এটা মানে জিনিয়ন বা রিয়েল প্রেম ছিল না। আর আমারও কিন্তু এটা মানে রিয়েল প্রেম বা ইয়া ছিল না। আমারও ছিল যে বদমাইশি, আমি ওর সঙ্গে জাস্ট একদিন আমি মজা করব, আমি ওর ক্ষতি করব। তো এইভাবেই আমি ওইখান থেকে মার্কেট টার্গেট করে নিয়ে, ঠিক আছে, আমি তাকে 2000 টাকা দিয়ে দিই হাতে। তো 2000 টাকা দেওয়ার আগে আমি তাকে একটা মানে প্রস্তাব করি যে আমার খুব একটা মানে আশা, মনের ভিতর খুব একটা আশা বা খুব স্বপ্ন যে আমি তোমার সঙ্গে একটা দিন ঘুমাবো, হ্যাঁ, বা তোমার মানে তোমার হাতে মাথা রেখে আমি ঘুমাবো। তা তারপর হলো যে সে বলে কি যে এটা কি করে সম্ভব, হ্যাঁ, আমি বললাম এটা আজকেই সম্ভব। কিভাবে সম্ভব সেটা আমি বলবো। আমি তারপরে বললো যে কিভাবে সম্ভব, আমি বললাম হ্যাঁ সম্ভব হবে। তারপরে আমি যাই, ওই ঘরের ভিতরে 3টা বেড ছিল, একটা ঘরে 3টা বেড ছিল। সেইখানে আমার সঙ্গে শুধুমাত্র একটা ছোট ছেলে দিচ্ছে ঘুমানোর জন্য। আমি বললাম যে আমি ডাকবো, তুমি রাত্রেবেলা উঠে আমার এখানে চলে আসবে, বাকিটা আমি ম্যানেজ করে নেব। দেখ আমার কথা মতন সে কাজ করে, আমি তাকেও ওই দিন আমার লাইফে নিয়ে নেওয়ার পর আমি তারপরের দিন থেকে তার সঙ্গে আমার আর কোনো ইয়ে থাকে না। এটা শেষ হওয়ার পরে তখন আমি মোটামুটি প্রায় 11 মাস কমপ্লিট হয়ে গেছে তাদের সঙ্গে ফুল মানে উঠা বসা।
11 মাসের ভিতরে আমি শুধুমাত্র 3 জনকে আমার কাছে আনতে পারছি না। সেটা হলো একজন তো আমার কাছে ইচ্ছে করে আসে, আর 2 জনকে আমি আমার ইচ্ছাতে আমি 2 জনকে ইয়ে করছি। করার পরে আমি ওই যে ছোট মেয়েটা ওটার উপরে নজর দিই, ওটার উপরে এমন ভাবে নজর দেই যে ওর পিছনে একটা ছেলে লাগাই দিই প্রেম করার জন্য। টাকা দেওয়া লাগবে আমি দেবো, আমি প্রেম করতে লাগাই দিই। আর ওকে প্রেমের জালে ফাঁসায় মানে এই প্রমাণগুলো আমার হাতে চলে আসবে, আর আমি এইটাকে ব্ল্যাকমেল করা শুরু করি। তার বড় বোন থাকতে ও যে এই কাজটা করবে এটা ওর ফ্যামিলির জন্য যায়। আর আমি ওকেও ওই যেভাবে ওর বোনের পিছনে টাকা ছিটাইতাম, আমি ওই ছেলের পিছনে এইরকম টাকা দিতাম ওর সঙ্গে প্রেম করার জন্য। ওই ছেলেকে এত টাকা দেওয়া লাগতো যেটা আমি এইখান থেকে নিতাম পারলে আরো মানে ভরে দেওয়া লাগে, ওখানে আরো অ্যাড করে দেওয়া লাগে। ওর কথা হলো কি, আমি যে কষ্টটা করবো আমি তো ওর পেছনেও খরচ করতে হবে এবং আমার স্বার্থটা কি এইভাবে। তারপরে আমি মোটামুটি একটা ব্যাকআপ করি দেওয়ার জন্য। যাই হোক, ও করে কি যে আপনার 4 মাস পর্যন্ত লাগে ওকে কন্ট্রোল করতে, শুধুমাত্র ওই যে ছোট মেয়েটা যে ছিল। মানে ওর অনেক আগে থেকে আগ্রহ ছিল, মানে আমার তো আগ্রহ আছে যে আমি ওকে যেভাবে হোক আমার কাছে একদিন আনবো। আমি অনেকদিন মানে ইয়া করার পর আমি তাকে মানে একটু সাইডে রাখছি যে এটাকে পরে নেব, শেষে নেব। একটু ছোট ছিল তখন আমি ওই যে ছেলেটাকে লাগাই দিলাম, ছেলেটার নাম বলবো না, ছেলেটাকে লাগাই দেওয়ার পরে ও মানে 4 মাস লাগলো ওকে মানে ওর প্রেমের জালে ফাঁসাইতে 4 মাস সময় লাগবে। আর এই 4 মাসে ও আমার কাছ থেকে অনেক টাকা নিচ্ছে। যদি টাকার অঙ্কটা বলি যে এই 4 মাসে ওকে টাকা দেওয়া লাগছে আমার 40 থেকে 45 হাজার টাকা। আমি তখনকার ওই 4 মাস বাদে ও যখন ইয়ে করলো, করার পর ওর সঙ্গে 1 মাসের গভীর সম্পর্ক ছিল। আমি বললাম যে তুই যা খুশি তাই করো, এটা আমার সমস্যা না। আমার কথা হলো যে সেটা হলো যে ওকে তুই পারবি না, এভাবে বলতাম। তো সে বললো কিছু ঠিক আছে। তারপরে সে আমাকে কিছু প্রমাণ দিল, চিঠিপত্র, তারপরে হলো যে একসঙ্গে ঘোরা, ওইখানে গিয়ে মোবাইলে ছবি ওঠা, এগুলো কিছুগুলো আমার হাতে দিয়ে দিল যে এগুলো যে প্রমাণ। বা কিছু লোকের সাক্ষ্য লাগতো, এই সাক্ষ্যগুলো লাগতো। আবার একদিন হাতে নাতে ধরে আমি তোকে মারবো, কিন্তু ওকে মারবো না, ওকে ভয়ে রাখবো। তোকে জাস্ট মানে 2টা থাপড় দেবো, তুই পালিয়ে চলে আসবে ওখান থেকে একটু দূরে গিয়ে, যাতে ও আমার প্রতি ভয় থাকে। আর ভয় থাকাতে যাতে আমি ওকে ব্ল্যাকমেল করতে পারি। শেষে আমাকে ওইভাবে যখন দিয়ে দেয়, পরে ওরা একটা জঙ্গলের পাশে যায়, যাওয়ার পর ওখানে কথা বলে। ওরা কথা বলার সময় আমি করি কি, আমার ওই যে ফ্রেন্ড 2টা, ওই ব্রেন মানে ওর মানে আপন চাচা, মানে চাচু চাচা আর কি, আর হলো ওই আপে, এদেরকে 2 জনের সঙ্গে নিই। একা তো গিয়ে তো হবে না, ওদেরকে 2 জনের সঙ্গে নিই। নেওয়ার পরে ওই ওদের পাশে যাই। পাশে যাওয়ার পরে ওদেরকে যখন দেখি বসে ওই মানে কথা বলতেছে, তখন তো আমি বললাম যে কি ব্যাপার। বিরতির ঘন্টা বেজে গেল প্রিয় শ্রোতা, বিরতি নেব এই পর্যায়ে। তবে তার আগে আমরা জানতে চাই SMS পোলের রেজাল্ট। চলুন দেখি কম্পিউটার কি বলছে। Yes, 83%. No, 5%. No comments, 14%. কম্পিউটার বলছে 83% হচ্ছে ইয়েস, নো হচ্ছে 5% এবং বাকিটুকু হচ্ছে নো কমেন্টস। তার মানে ওকে আমরা প্রসিড করছি, ওকে আমরা সামনের দিকে বলার সুযোগ দেব। ওকে, লেটস কন্টিনিউ দ্য স্টোরি। বাট তার আগে আমাদেরকে ছোট্ট আরেকটা বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা জহুরুলের কাছে আরো একবার ফিরব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন ABC রেডিও FM 89.2। আমরা কথা না বাড়িয়ে আবারও জহুরুলের কাছে ফিরছি। ওকে জহুরুল, তারপর? জি, আমি তারপরে যে ওই ছোট মেয়েটার পিছনে যে লাগছিলাম, লাগার পরে ওই যে ছেলেটার সঙ্গে যে প্রমাণ দিল, আমি ওখানে চলে গেলাম। তারপরে ছেলে পেলে ওই 2 জন সঙ্গে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ছেলেটাকে 2 থাপড় মারলাম। থাপড় মারার পরে ও চলে গেল ওখান থেকে। চলে যাওয়ার পরে আমি ওকে বললাম যে তুমি এটা কি করতেছো, এটা তো ঠিক করতেছো না, আমি তো তোমার আম্মুকে এখনই বলে দেবো। ওকে ওইখানে ব্ল্যাকমেল শুরু করলাম। ও খুব ভয় পাইতো, সাধারণত গ্রামের মেয়ে অনেক ভয় পাইতো। মানে ওইখানে ও আমার পায়ে, মানে মেয়েটাকে ভয় দেখিয়ে যে কোনো ভাবে হোক, হ্যাঁ, আমার কথা হলো যে কোনো ভাবে হোক ওকে আমার হাসিল করতে হবে আর কি। আমি তখন মানে ওই ভয় দেখানোর পরে উনি কি করলো যে পায়ে ধরে পড়লো। ওই সময়
তখনই আমার পায়ে ধরে পড়ছে। পায়ে ধরা পরে বলতেছে যে আপনি এটা বাসায় বলেন না, আমি পরে আমাকে বাড়ি থেকে বের করে দিবে আর পারলে আমাকে মেরেই ফেলবে, এটা বাসায় বলেন না। তো আমি তখন ওর কথা না শুনে আমি ওই পাটাকে মানে হাতটাকে ঝটকা দিয়ে আমি ওইখান থেকে চলে আসি যে না, আমি যে আমার কাছে আরো প্রমাণ আছে, আমি যাই এখনই যাবো তোমার বাসায়। আমি ওইখানে ভয় দেখানোর পরে আমি সরাসরি ওর বাসায় গিয়ে আমি মানে ওর যে বাসায় আসবে ওর আম্মু যে এরকম করছে আমাকে, ঠিক আমি ওই সেমটা করছি। ওকে ভয় দেখানোর জন্য আমি ওই ওর আম্মুর বাসায় গিয়ে আমি আগে গেটে দিয়ে খাড়া হয়েছি। খাড়ার পরে ও কিছুক্ষণ পরে চলে আসছে, আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম সময় লাগছে। ও চলে আসার পরে ও ওইখানে দেখার পরে ও ওইখান থেকেই মানে কান্না শুরু করছে, ভেবেছে যে আপনি বলে দিয়েছেন। হ্যাঁ, ওইখান থেকে কান্না শুরু করছে। আমি ওখান থেকে একটু সামনে গেছি যে আমি কিছু কথা বলবো তোমাকে, তারপরে যদি না শোনো তাহলে পরে আমি বলবো, এখনো বলিনি, তুমি কান্না করো না। তো ঠিক আছে তুমি যাও, এখন যাও, আমি তোমার সঙ্গে আজকাল কোনো কথা বলবো না, তোমার সঙ্গে আমি কালকে কথা বলবো। পরে ও বাসা চলে গেল। পরের দিন আমি ওর সঙ্গে কথা বললাম বলতে কি যে তোমাকে আমার সঙ্গে যাইতে হবে এক জায়গায়, সেটা হলো যে আজকে সারাদিনের জন্য যাইতে হবে। এখন তুমি কখন মানে কিভাবে যাবা, কেমন ম্যানেজ করে নেবে তুমি যাও, কিন্তু দূরে যাইতে হবে। তারপর কত দূরে? আমি বললাম যে ম্যাক্সিমাম 30 থেকে 40 কিলোমিটার দূরে। তারপর এত দূরে যাবো, যাইতে তো পরে দিন শেষ হবে, যে তুমি লোকাল অবস্থা ওই দিকের। আমি বললাম যে না, কিছু শেষ হবে না, দিনের ভিতরে চলে আসবে। তখন আমি তাকে নিয়ে বললাম যে রংপুরে যাবো আমরা। আচ্ছা, রংপুরে যাবো, যেখানে 1.5 ঘন্টার মতন সময় লাগে। তা কয় যে আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করে নিয়ে নিবো, যাবো। তো স্কুলের স্কুলের কথা বলে আর স্কুলে যায় না গিয়ে ও আমার সঙ্গে চলে আসে। আমি ওকে নিয়ে সরাসরি রংপুরে চলে যাই। রংপুরে চলে যাওয়ার পরে যে কোনো একটা ব্যক্তির নাম বলবো না, তার মাধ্যমে আমি তাকে একটু ঘোরাফেরা করাই। আগে চিড়িয়াখানা আছে এখানে, চিড়িয়াখানা একটু ঘোরাফেরা করার পর ওকে একটু কিনে দিই। আর এর ভেতরে ওর সঙ্গে আমি চিড়িয়াখানার ভিতরে আমি ওর সঙ্গে কথা বলে নিই কি যে তুমি আমার সঙ্গে সময় কাটাবো, হ্যাঁ, তাহলে পরে আমি বলে দেবো না। এটা একবার। দ্বিতীয়বার তোমাকে আর বলবো না, আর আমি তোমাকে হেল্প করবো যাতে ওর সঙ্গে তোমার সম্পর্ক হয়। তো সে কখন ওইভাবে রাজি হইতে চাইছিল না, রাজি হয় না। আমি বললাম যদি রাজি না হয় তাহলে চলো বাসায় চলে যাই। আমি তোমাকে এইটা বলার জন্য আমি এত দূরে তোমাকে নিয়ে আসলাম, এবং সেটা যে টাইম নিবে আমার কাছে কোনো টাইম না, যদি হয় সেটা আজকেই হবে। পরে বললো কি যে মানে অনেক মানে জেরাদিদির পর ঠিক আছে প্রায় আমরা চলে আসছি। তখন মনে যে 11:30-11টার দিকে আমরা রংপুরে পৌঁছাইছি। তখন বাজে হলো বিকাল 3:30 বাজে, 3:30-4:45 বাজে। তবু সে তখন পর্যন্ত সে রাজি হচ্ছে না। এক পর্যায়ে সে রাজি হইলো প্রায় তখন বাজে 4:45। আর তখন আমি চিন্তা করছি যে এখন 4:45 বাজে, এখন কি করে মানে এমনি তো লেট হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, এখন কি করে এটা কি করবো, আমি কেমনে কি করবো, এগুলো একটা জায়গার প্রয়োজন আছে, একটা ইয়ার প্রয়োজন আছে, বা একটা ব্যবস্থা দরকার আছে, সেটা আমি কিভাবে সংগ্রহ করবো। আমি বললাম যে ঠিক আছে আজকে তোমার সঙ্গে আমি কোনো কিছু না, চলো বাসায় চলে যাই, আমি পরে একটা ডেট নেবো, এই ডেটে আসবো। তো পরে বললো কি যে আচ্ছা ঠিক আছে তাহলে চলেন। তা আসতেই মানে আমার আরেকটা লোকের সঙ্গে দেখা হলো। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আবাসিক যে হোটেল থাকে, হ্যাঁ, যে আবাসিক হোটেল, এই হোটেল গুলো কোথায় আছে। তো উনি আমাকে বলে দিল যে কোনো রিক্সাওয়ালা বলে নিয়ে যাবে, একটা জায়গার নাম বলবো। তা আমি তাকে নিয়ে সরাসরি ওইখানে চলে গেলাম। যাওয়ার পরে তার সাথে যে আমার ইচ্ছা ছিল সেটা আমি মনে করেন যে আমার কাজটা হাসিল করে। আমার কাজটা হাসিল হওয়ার পরে আমি তার সঙ্গে আমি কিন্তু এমনি কোনো যে মানে অন্য কোনো খারাপ ব্যবহার করা বা অন্য কোনো ইয়ে করা আমি এগুলো করতাম না। আমি মনে করেন যে বাসা নিয়ে গেলাম। বাসা নিয়ে যাওয়ার পরে বাসা থেকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তখন আমার মনের ভিতরে একটা শান্তি ঢুকে গেল যে আর এখনো সময়টা অনেক হয়ে গিয়েছে। আর তখন কি হয়েছে, ওই সময়টার ভিতরে যে আমার যে প্রেমিকা ছিল বিজলি, তা অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল। তা আমার কাছে একটা মানে তখন একটা সাপোর্ট এসে গেল যে যেহেতু একটা তার জামাই হয়ে গেছে আর সে আমার সঙ্গে এই ধরনের কথা বলবে না, তখন আমার মনের ভিতরে একটা সাহস এসে গেল। আর এইদিকে তো মনে করেন যে আমি প্রত্যেকটা রাতে বাসা আসি না, সকালবেলা আসি, এসে ঘুমাই, আবার দুপুরে পরে বাসার থেকে বের হয়ে যাই, দুপুর থেকে বিকাল পর্যন্ত কাটে। এইরকম আমার এলাকার ভিতরে মানে এলাকার ভিতরে আমার বাড়ির ভিতরে আমাকে নিয়ে সন্দেহ তো অবশ্যই হয়েছে। আমার পরে মানে বিবেকে লাড়া দিত আর কি ওইখানে যে আসলে আমি এগুলো অন্যায় করতেছি। আমি তো এমনিতে বুঝতে পারতেছি আমি অন্যায় করতেছি, আমি অন্যায় করতেছি, কি করে বের হওয়া যায়, এটা বের হতে একটা রাস্তা লাগবে, এখান থেকে আমি বের হই কিভাবে। এইরকম বের হইতে হইতে লাস্ট যেটা আমি তাকে বলি যে আমরা ঢাকায় সেট হবো, মানে তাকে এইভাবে বলি ঢাকায় সেট হবো, যেহেতু বড় মেয়ে চলে গেছে, ছোট মেয়েটার কোনো ব্যবস্থা করে আসো আর আমি আগেই যা ঢাকায় সেট হই, এই জন্য আমার কিছু টাকা লাগবে। তো আমি বললাম যে আমাকে কিছু টাকা দাও। তো কত টাকা? আমি আমাকে কি 5,000 হলে হবে? আমি বললাম না, আমার টাকা লাগবে 25,000। এটা বিজলির মার কাছ থেকে? এটা বিজলি মার কাছে চাই। ওকে। তারপরে বললো কি যে আমার কাছে কি এত টাকা আছে, এখন আমি এত টাকা দেবো কোথা থেকে? আমি বললাম যে আমি জানি না, যদি আমাকে তখন আমাকে যেভাবে ব্ল্যাকমেল করতে আমি তাকে ব্ল্যাকমেল করা শুরু করলাম। আমাকে যদি চাওই, যদি ভালো যদি চাও, আমাকে যদি চাও তাহলে টাকা দাও,
আর যদি না চাও তাহলে এই পর্যন্তই তোমার সঙ্গে আমার কথাবার্তা শেষ, আর কোনো কথা নেই। এই কথা বলে আমি চলে আসি। আমি বলি চলে আসার আগে সে টাকা নিয়ে আমার বাড়ি চলে আসে। ওকে, তারপর আমাকে টাকা দিল, আমি ওই যে ওনার টাকাটা নিলাম, টাকাটা নিয়ে আমি চলে আসলাম ঢাকায়। তখন আমি ঢাকা মোহাম্মদপুরে আমি এসে চাকরি নেই। চাকরি নেওয়ার পরে আমি ওইখানে থাকি। তো চাকরি মনে হয় 12 দিন কি 14 দিন হয়েছে। এর ভিতরে সে আমাকে ফোনে বলতেছে কি যে আমি ঢাকা আসতেছি, গাড়িতে উঠে বলতেছে কি আমি ঢাকা আসতেছি, আমাকে রিসিভ করতে হবে গাবতলী থেকে। আমি পরে করলাম যে ঠিক আছে রিসিভ করবো। যাবে কোথায়? যে ফকিরেপুল যাবে ওনার বোনের বাড়িতে। আমি এবার কি করি যে দেখি একটু জেদ করে উনি যায় কিনা। উনি 5টার সময় গাড়ি থেকে নামে বিকাল। আমি 7:30 মানে এই একটু একটু সময় অপেক্ষা করতে বলি। এভাবে করতে করতে 2.5 ঘন্টা কাটে। 7:30টার সময় বলে কি যে আমি এখনো গাড়ির ভিতরে বসে আছি। গাড়ি কিন্তু গাবতলীর যে টার্মিনাল যে পার্কিং আছে সেই পার্কিং এর ভিতরে, কাউন্টারে কিন্তু আসেনি, গাড়ির ভিতরে বসে আছে। তখন বললেন যে না এটা কাজটা ঠিক করলাম না। আমি বললাম যে আমার সমস্যা দেখালাম, দেখা বললেন যে আমি আসতেছি। তো তাকে নিয়ে আমি তার মানে বোনের বাড়িতে দিয়ে আসি। আগের দিন দিয়ে আসি, পরের দিন আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে যে আপনি এটা আমার তখন আপনি করে বলে এখানে আসার পরে বোনের বাড়িতে আপনি এটা ঠিক করতেছেন না, আপনি এসে আমাকে নিয়ে যান, আমার সঙ্গে কথা হচ্ছে। পরে আমাকে বলে কি যে 30,000 টাকা আছে আমার কাছে, তুমি এক কাজ করো, আমি পারতেছি না থাকতে, তুমি এক কাজ করো, তুমি একটা হোটেলে বুকিং দাও। দেওয়ার পরে সে আবারও মনে করেন যে তার খপ্পরে পরে আমি আবারও তার সঙ্গে মানে 7 দিনের জন্য যোগ হইলাম। যোগ হওয়ার পরে তাকে আমি বাড়িতে পাঠায় দিয়ে দেই। এই যে বাড়িতে পাঠায় দেওয়ার পরে তার সঙ্গে আমি যে মানে সম্পর্ক ছিন্ন করছি, তারপরে থেকে তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি ওইভাবে, মানে তার সঙ্গে আর কোনো ইয়ে হয়নি। আর আমি মূলত ওইখান থেকে যে মানে ঘৃণা জমছিল, মানুষের যে ঘৃণা করতো আমাকে, ওই ঘৃণার চাপ থেকে কিন্তু আমি বের হয়ে চলে আসছি ওই ব্যাকগ্রাউন্ড থেকে। তো ওখান থেকে চলে আসার পর আমি ঢাকায় যখন থাকি, আমি এইটা জিনিস বুঝি না যে কেমন জানি যে কোনো মেয়ের সঙ্গে যদি আমার চলা হয় সেটা 2-1 জন্য 2-1 দিনের জন্য যদি হয় তারা আমার প্রেমে পড়ে যায়, মানে তারা অটোমেটিক আমাকে প্রেমে প্রস্তাব দেয়। তা আমার সঙ্গে আরো একটা মেয়ে, এটা হয় যেভাবে হয় যে এরকম কোনো মানে ইয়ে না, সেটা হলো যে আমার এখানে বিয়ে করার কথা ছিল আর কি। আমি এখানে বিয়ে করতে পারিনি। ওই মেয়েটার সঙ্গে একটা বাজি ছিল আমাদের যে ওই মেয়েটার সঙ্গে প্রেম করতে পারবা। আমি বললাম যে এটা কোনো ব্যাপার হলো নাকি। এই কথা বলে আমি তার সঙ্গে প্রেমের প্রস্তাব দিই। প্রেমের প্রস্তাব দেওয়ার পরে প্রেম হয় আমার সঙ্গে। এই মেয়েটাকে আমার বিয়ে করার কথা ছিল। আমি যদি ম্যাডামের দোকানে চাকরি করতাম, সেই ম্যাডামে সমস্ত খরচ বহন করতে চাইছিল এবং মোটামুটি একটা মানে আলাপ সালাপ ফাইনালের দিকে চলে গেছিল আর কি। এর ভিতরে করে কি আমার ওইখানকার যে কিছু মোহাম্মদপুরে কিছু বন্ধু বান্ধব ছিল, একটা বন্ধুর বাড়ি ছিল দিনাজপুরে, আর ওই মেয়েটা ছিল হলো বেহারি, নাম ছিল হলো কুসুম। সেও একটা বুটিক্স লাইনের মানে যে আপনার রেডিমেড পোশাক বিক্রি হয় না, ওই দোকানে চাকরি করতো। তা আমি তাকে তুমি ওই দোকানে ঢুকতে পারবে না, তা ওইভাবে আমাদের সঙ্গে প্রেম হয়ে যায়। আমি দোকানে মাস্টারের সঙ্গে বাজি লেগে ওর সঙ্গে আমি প্রেম করি। তবে এইটা প্রেম এমন হয়ে যায় যেটা জিনিয়ান প্রেম হয়ে যায়। তখন আমি তাকে বিয়ে করার চিন্তা ভাবনা করি। তখনকার ওই মেয়ে মানে মোবাইল থাকতো না, তখন কি করতাম আমার ফোনটা আমি ওকে দিয়ে আসছি। রাত্রেবেলা ফোনটা আমাকে দিয়ে যায়, সারাদিন ফোন ওর কাছে থাকে। আর আমি করি কি যে আমার যে দোকানে যে ফ্রেন্ড আছে ওদের ফোনে টাকা ভরে আমি ওর সঙ্গে কথা বলি। আচ্ছা, এর ভিতরে যে ওই যে একটা ফ্রেন্ড দিনাজপুর বাড়ি, এ আমার নাম্বারে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে ধরছি, তো মেয়ে ধরছে, তখন তো সিম আর দেয়নি, নতুন সিম দেয়নি, ওই মেয়ে ধরছে। ধরার পরে আমি বলেও দিয়েছিলাম যে কোনো অন্য নাম্বার থেকে ফোন আসলে কোনো ফোন ধরবা না। তারপরে ও কেমন জানি ওই নাম্বারটা ধরে ফেলার পরে মানে ও কি জানে বলছে, ওরে বলার পরে ওর খপ্পরে নিয়ে নিল। মানে যে আমার বিয়ে হওয়ার কথা ছিল, একটা ডেট ফাইনাল হবে সামনে, এইরকম কথা ছিল, সে এমন কি যেন একটা প্রস্তাব দিছে, সেই প্রস্তাবে এখন দেখি যে আমার সঙ্গে আর কথা বলতে মানে ওইরকম কথা বলে না। তা পরে এই জিনিসটাকে আমি ওইখানে একজন ইন্টারনেটে কাজ করতে পাশে, নাম হল কুমিল্লা বাড়ি, নাম হলো বড় ভাই করে বলতাম। তা ওনার নাম ছিল সুজন ভাইয়া। আমি সুজন ভাইকে বললাম যে সুজন ভাই দেখেন এইরকম ব্যাপার। আমি যখন কিছুটা বুঝতে পারলাম যে এটা ওর কাজ, তো তখন সুজন ভাইয়া করলো কি আচ্ছা ঠিক আছে, ও আসলে পরে আমার বইলো। তা ও আসার পরে করলো কি যে ওই মেয়েকে দিয়ে মোহাম্মদপুর যে বেহারি পট্টি আছে, বেহারি পট্টিতে থাকতো ওই মেয়েটা। বেহারি পট্টির এই পাশে যে কৃষি মার্কেট আছে, এই কৃষি মার্কেটের ওইখানে 2-3টা ছেলেকে দিয়ে আমাকে 2-3টা থাপড় মারাইলো। যার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে আমাকে কিন্তু 2-3টা থাপড় মারাইলো। এটা চ্যানেলটা ছিল হইলো যে ওই ছেলেগুলো ছিল হলো ওই ছেলেটার বন্ধু বান্ধব। তা ওর বন্ধুরা যখন ছিল তখন আমাকে যখন মারে তখন আমার খুব খারাপ লাগে। মারার পর আমি তো সুজন ভাইকে আবার বলি ভাইয়া এইরকম করছেন। তারপর ওর দোকানে আসলে আমার বইলো। ওর দোকানে যখন আসে একদিন, ওর দোকানে আসার পর তখন মানে আমি গায়ে হাত উঠাই। আমি যখন গায়ে হাত উঠাই ও আমার মানে গায়ে হাত উঠাই, তখন সরাসরি দুইজনের ভিতরে হিট হচ্ছে। আমার গায়ে যখন ও হিট মানে করে তখন আমার দোকানে যে আরো 5-6 জন ছিল তারা এসে ওকে হিট করে। এর ভিতরে ওই সুজন ভাইয়া করে কি একটা লাঠি নিয়ে এসে
ওকে নিয়ে দাও, ওই ছেলেটাকে কয় ওকে এখানে দাও। দেওয়ার পরে ওই সুজন ভাইটা অনেক মারার পরে ওই মেয়ের সঙ্গে ওরও সম্পর্ক হয় না, আমারও হয় না। আর এই যে গ্যামজামটা হয়, এই গ্যামজামটার কারণে আমার চাকরিটা চলে যায়। চাকরিটা চলে যাওয়ার পরে আমি এখান থেকে মানে মিরপুরে ঢুকি। মিরপুরে ঢোকার পরে আমি ওইখানে একটা দিন ছিলাম শুধুমাত্র আমার মামার বাসায়, বড় মামার বাসায়। মিরপুর থাকার পরে এখানেও কিছু বন্ধু বান্ধব হয়, এখানেও ঠিক একটা মেয়ের সঙ্গে আমার মানে রিলেশন হয়। রিলেশন হয় বলতে কি যে কন্ট্যাক্ট রিলেশন এটাকে বলা হয় আর কি, যে কন্ট্যাক্টে করতে হবে, মানে কন্ট্যাক্ট দেয় আমাকে, তুই ব্যর্থ হবি, যদি পারস তোকে আমি এত টাকা দিবি। এইরকম আমি বললাম ঠিক আছে, দেখি আমি চেষ্টা করে দেখি। আপনাকে দেয় এই কন্ট্যাক্টটা দেয় যে আমাদের বন্ধু বান্ধব গুলো ছিল না, পরিচিত বন্ধু বান্ধব কতগুলো হয় না, যে এক জায়গায় থাকলে 2-4-5 জনের সঙ্গে পরিচিত হয়, তো এদের ভিতরে 2 জনের সঙ্গে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। এইরকম আর কি, যে কিছু একটা বন্ধু বললো কি যে একটা মেয়ে কালকে চলে গেছে আমাদের এখান থেকে, শুধুমাত্র যে আমি প্রেমে প্রস্তাব দিছি ও এই ভয়ে চলে গেছে। তাই আমি বললাম তো কোথায় চলে গেছে? সেই মেয়ের থেকে মিরপুর 12 নম্বরে চলে গেছে। ও বলে যে গাজীপুর আপনার জুরান না কি যেন বলে, ওইদিকে সাভারের ওইদিকে, ঠিক ওইদিকে বলে চলে গেছে। তাই আমি বললাম যে টাইম লাগবে 2 মাস, এর ভেতরে ওই মেয়ে এইখানে মিরপুরে এসে আমার সঙ্গে দেখা করবে, এই 2 মাসের ভিতরে যে কোনো দিন সে দেখা করবে। পরে ওর সঙ্গে আমি বাজি লাগার পরে দেখা গেছে যে ওই মেয়েটার সঙ্গে আমি কথা বলতে বলতে তখন 2012 সালের ঘটনা। ওর সঙ্গে আমার কথা হয় মাত্র 1 মাস 10 দিনের মতন। সে আমাকে একটা কথা বলছে কি যে আপনার সঙ্গে দেখা হবে 2 বছর পরে, 2 বছর আগে দেখা হবে না। আমি ওকে ফাইন, কথা তো বলো। তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে। সেই মেয়েটা 1.5 মাসের মাথায় 16 ডিসেম্বরের দিন আমার আগের দিন ফোন দিয়ে বলতেছে, মানে ডিসেম্বরে 2012 সালে যে ডিসেম্বরটা ছিল, এই ডিসেম্বরের দিন আগের দিন আমাকে 15 তারিখে বলতেছে যে আমি কালকে মিরপুরে আসতেছি, আমার সঙ্গে দেখা করতে হবে। এর ভিতরে ভাইয়া যে আমি তো পিছনে একটু বলি যে এর ভিতরে যে এখানে যে 3-4টা বছর গেছে, এই 3-4টা বছরের ভিতরে আমি মানে কোন মেয়েদের সঙ্গে মানে ওই খারাপ সম্পর্ক মানে করিনি। তখন আবার কেমন যেন ওর সঙ্গে ইয়াটা করার পরে আমার একটা আগ্রহ হইলো যে না, আমি একেও আমি আমার খপ্পরে নিয়ে নেব। ওকে, তখন ও 16 ডিসেম্বর দিন ডাইরেক্ট মিরপুর 1 নম্বর চলে আসলো। ওকে রিসিভ করলাম। রিসিভ করার পরে প্রথম ফার্স্ট আমি সংসদ ভবনের এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে জিয়াউদ্দিনের মাঠটা সংসদ ভবনের সামান টামান ঘুরানোর পরে মানে ওই দিন সারাদিনই চলে যায়। সন্ধ্যার পরে নিয়ে যে আমি মিরপুর 12 নম্বরতে নিয়ে গিয়ে তাকে আমি, যেটা আমার ইচ্ছা ছিল আর কি, সেটা ইচ্ছাটা পূরণ করি। তারপরের দিন থেকে তার সঙ্গে আমি আর কন্ট্যাক্ট করি। আর এরপরে হলো যে 2015-র শেষের দিকে এটা একটা মহিলা, ইনি একটা বাচ্চার মা, স্বামী নেই। আমি তার বাসায় খাওয়া দাওয়া করতাম, তার সঙ্গে আমার মানে এরকম কোন মন্তব্য ছিল না। মাঝে মধ্যে আমি বাজার টাজার করে দিতাম, কিছু টাকা পয়সাও দিতাম, এইভাবে আর কি চলতো। তা সে একদিন মনে করেন যে আমার মানে একটু অসুস্থতা ছিল, তা আমি ঘুমায় পড়ছি। তা সে এসে মনে করেন যে আমাকে, তো তখন আর কি মানে ওটা ওনারও ইচ্ছে ছিল, মানে এটা আমারও ইচ্ছে ছিল। বেশ কিছুদিন তার সঙ্গে আমার একটা খারাপ সম্পর্ক হয়। তারপর হচ্ছে যে আমি ওনার যে একটা বোন ছিল, ওই বোনটা এতটা সুন্দরী ছিল যে কারো নজরে লাগার, মানে এতটা সুন্দরী। আমি তাকে যখন প্রথম দেখি, দেখার পরে আমি আর আমাকে নিজেকে সামলাতে পারিনি যে আমি তার সঙ্গে আমি যেভাবেই হোক তার সঙ্গে আমি প্রেম করবো আগে। এই প্রেম করব বলে আমি তার সঙ্গে আর কি কথা বলার চেষ্টা করি, এটাতে আমি ব্যর্থ হয়ে যাই, আমি পারি না। ওখান থেকে বের হয়ে চলে আসি। পরে আমি বর্তমানে আছি হলো যেখানে, সেইখানে আমি আরো একটা ভুল করি। সেটা হলো ভুলটা কি, একটা মেয়ের সঙ্গে আমি মানে সঠিক প্রেমটাই করতে চাচ্ছি আর কি, কিন্তু যদি সে মেয়েটা বিবাহিত হয় তার পিছ থেকে তোমার লাগা ঠিক না। আমি এটা জানার পরে ওই যে আমার চোখে ভালো লাগছে, আমি তার পিছনেই ঘুরি। আমি দ্বিতীয় দিন যখন শুনি তার বিয়ে হয়ে গেছে, তারপর আমি বিশ্বাস করি না। তারপর আমি চেষ্টা করি যে আমি না, তার সঙ্গে আমি ইয়ে করবো। বিরতির সময় হলো আরো একবার। 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনাদেরকে খুব হ্যাপিলি আমরা বারবার বলছি, সেটা হচ্ছে জীবনের গল্প পার্ট 3 আমার সম্পাদনায় বইটি বইমেলাতে পাওয়া যাচ্ছে। খুব সগৌরবে আমরা বলতে পারি এ পর্যন্ত বইয়ের অসংখ্য কপি বিক্রি হয়েছে, যেখান থেকে পুরো লভ্যাংশটুকু চলে যাবে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। বইটি আপনি সংগ্রহ করতে পারেন বইমেলার 212 নম্বর স্টল থেকে, বর্ণ প্রকাশের স্টল। এছাড়া রকমারি.com এ ফোন দিয়েও আপনি বইটি সংগ্রহ করতে পারেন। রকমারি.com এর ফোন নাম্বারটি হচ্ছে 16297। আরো একবার বলছি 16297। এখানে ফোন দিয়ে বলবেন RGKBR জীবনের গল্প পার্ট 3 বইটি চাই। বইটির নামমাত্র মূল্য 150 টাকা। বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আরজি কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, আমরা আবারও জহুরুলের কাছে ফিরছি। ওকে জহুরুল, তারপর এরপরে যেটা হলো যে আমি তখনকার ওই মেয়েটার সঙ্গে কথা বলার চেষ্টা করি আরেকটা সেলের মাধ্যমে। মানে ওই মেয়েটা একটা অফিসে বিবাহিত মহিলার সঙ্গে। হ্যাঁ, আমি পরে জানতে পারি যে সে বিবাহিত। জানার পরে আমি বিশ্বাস করতে পারিনি। ওকে, আমি এইটুকু মিথ্যা কথা বলতে চাই কি, সে কারণে আপনি চেষ্টা করে আমি চেষ্টা করে যাচ্ছিলাম। চেষ্টা করার পরে আমি তখনকার যোগাযোগ করতাম কিভাবে, তার সঙ্গে আমি রাস্তায় কথা বলতে পারতাম না, তার ফোন নম্বর নেই। তখন আমি একটা সোর্স খুঁজি যে এই অফিসের কারো বন্ধুত্ব মানে দরকার, আমার যে কোনো একটা বন্ধু দরকার, তার মাধ্যমে আমি খবরটা দিব বা খবরটা দিব। এইভাবে দিতে দিতেই একটা ফোন নাম্বার আমি যেভাবে হোক নাম্বারটা নেব। আমি কয়েকদিন কথা বলার চেষ্টা করি, চেষ্টা করার পরে আবারও বলে যে আসলে সে বিবাহিত। আমি পরের দিন থেকে ডিসিশনটা চেঞ্জ করি যে এর পিছে আর ঘুরবো না, এর পিছে না ঘুরে দরকার অন্যের পিছে ঘুরবো। তো এর পিছে ঘুরবো না, এইটাতে যখন করতে যাই তখন কি করলো যে ওই দিন ঠিক 1:30 বাজে আমি দোকান থেকে বের হয়েছি বাসায় যাওয়ার জন্য, লাঞ্চ করার জন্য। 1:30 বাজে আমি যখন চলে গেছি, ও 2টার যে 5 মিনিট আগে যে অফিসে ঢোকে সেই টাইমটার ভিতরে আমি আমার চলে যেত আমার বাসার সামন দিক দিয়ে, আর আমার বাসার সামনেই ছিল ওর অফিস। ওই দিন যখন আমার সামন দিক দিয়ে চলে যায়, 4-5টা ছেলে মানে রেডি হয়েছিল আর কি, যেটাকে আর কি ওদের একটা প্রোগ্রাম মানে ইয়া ছিল যে আজকে আমাকে কিছুটা একটা করবে আর কি। ঘটনাটা যে এত দূর পর্যন্ত যাবে আমি কিন্তু বিশ্বাসও করতে পারিনি। যে আমার কথা হলো যে আমি তো তার সঙ্গে এখন কোনো কথাই বললাম না, তারা মানে রেডি হয়েছিল আমাকে মারার জন্য। আমি কিন্তু বুঝতে পারিনি। একটা ছেলে এসে আমাকে ডাক দিল যে কি ব্যাপার, তুমি ওর সঙ্গে কথা বলার পরও তুমি ওর সঙ্গে কথা বলতেছো বা কথা বলার চেষ্টা করতেছো, তোমাকে মানা করার পরেও। আমি বললাম যে ভাইয়া দেখেন, হ্যাঁ আমি প্রপোজ করছিলাম কিন্তু সেটা তো অ্যাকসেপ্ট করে নাই, আর আমি তাকে সরাসরি করে নাই, আমি তৃতীয় ব্যক্তির কারণে তৃতীয়বার মানে ব্যক্তির মাধ্যমে আমি বলছিলাম, তার মাধ্যমে শুনছি যে তার বিয়ে হয়ে গেছে। দ্বিতীয়বার চেষ্টা করছি আমি কথা বলার জন্য, তো দ্বিতীয়বারও এটা পাইলাম যে তার ইয়ে হয়নি, মানে বিয়ে হয়ে গেছে, তো সে এটা হবে না, আমার কাছে আসবে না। আমি তখন থেকেই ভুলে গেছি এই কথাটা, আর এখন থেকে ভুলেই গেছি আমি। এটা গতকালকের থেকে আমি এটাকে মাথার থেকে ফেলে দিছি। প্লিজ ভাইয়া এটা নিয়ে আর কোনো কথা বললেন আমার সঙ্গে। আমি তাকে ভালো করে বললাম, বলার পরে সে কি করলো যে আমার কোন কথাই শুনলো না। মানুষকে তো একটা চান্স দেয়, একটা কথা বলার একটা সুযোগ দেয় না, যে আসলে আমি করতে চাইলাম কিন্তু কিছু তো করি নাই, এটাকে কি অপরাধ তো আমি করি নাই। আমি যদি তাদের কোনো অপরাধ করে না থেকে মানুষের ভালো লাগা থাকতে পারে, ভালোবাসতে পারে, এটা তো অপরাধ নয়। আমাকে সেটা কি করলো, ওরা আমাকে ওই যে এলাকার যে ওইখানে তো আমি নতুন, ওই জায়গাটাই নতুন, ঢাকায় নতুন না হলে আমি ওই জায়গাটাই নতুন। তো ওরা 4-5 জন করলো কি, একটা ছেলে যে ছেলেটা আমাকে ডেকে নিয়ে যে কথা বললো সেই ছেলেটা আমাকে হিট করলো না, পেছনে যে 3-4 জন দাঁড়ানো ছিল এই 3-4 জন গিয়ে আমাকে মারলো। প্রথমে যায় কটা ঘুষা মারলো, ঘুষা মারার পরে তখন আমার ছোট ভাই যে আছে, আমার কিন্তু একটা ছোট ভাই আছে, আমার ছোট ভাইটা হলো ওই ছাদের উপরে, দোতলা বাড়িটা ছিল, দোতলা ছাদের উপরে আমার ছোট ভাই ছিল, আর আমি নিচতলায়। আমার ছোট ভাই দেখতেছি কথা বলতেছে, আর ওরা পিছন থেকে যখন হিট করা শুরু করে দেয় তখন আমার ছোট ভাই দেখে, আর ওখান থেকে দেখে ও তো নিচে নেমে আসে। তার নিচে নামা আসাতে যে ওরা আমাকে কয়েকটা মাইট দেয়, মায়ের ঘুষা টুসা মারার পর একটা ছেলে করে কি যে ওই রাবারের মতন যে চিকন রশির মতন কি জানো, এটা 2 তার থাকে, হাতে হলো একটা কাঠের কি জানো ওই কাঠের ভিতরে একটা ক্লিপ লাগানো থাকে। আমি এটা বলবো যে ওরা মানে এলাকার মহল্লার হয়তো রংবাজ না হলে তো আর এটা থাকতো না তাদের কাছে। এই বেলটা দিয়ে মনে করি যে আমার পিঠের ভিতরে কয়েকটা বাড়ি মারার পর সামন দিক দিয়ে কয়েকটা বাড়ি মারে, যেটাকে আমাকে আমার শরীরের যে অংশটা আছে এই অংশটার ভিতরে একটা বাড়ি লাগার পর আমি মানে আমার মাথাটা বেঁকা হয়ে যায় ওখানে, মানে আমি ওখানে মানে ধরে আমি মানে অনেকটা জোরে মানে চিৎকার করতেছি। এর ভিতরেই মানে ওই মাইকটা দেওয়ার পরেই মানে দোতলা থেকে ছাদের থেকে দোতলা থেকে নিচে গেট দিয়ে বের হয়ে আসতে আমার ছোট ভাই একটু সময় লাগছে, হয়তো 3-4 মিনিট। এই 3-4 মিনিটের ভিতর ছোট ভাইটা আসার পর আমাকে আর মারেনি। তখন আমার ছোট ভাইটা কি হয়েছে আমাকে বলেন, মানে এই কথা বলার পর আমাকে আর মারেনি। তা এর ভিতরে আমি যে বিএসবিতে আমি আপনার ওই তারপরের দিন একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামটা আমি শুনছিলাম। শোনার পরে আমার খুব মানে আগের থেকে ইচ্ছা ছিল যে আমি এগুলো থেকে বের হয়ে চলে আসবো, যার কারণে একদম খুঁজছিলাম। তারপরে আমি আসার এটাই ইচ্ছা ছিল, তখন থেকে আমার মনে আরো একটু বেশি আগ্রহ ছিল যে আমি এখানে আসবো।
তা এখান থেকে বের হওয়ার পরে আমি এই অপরাধটা করছিলাম, যে আমার অপরাধ এইটাই, একজন বিবাহিত মেয়ে দ্বিতীয়বার চেষ্টা করছিলাম, দ্বিতীয়বার কথা বলার চেষ্টা করছিলাম, এটা আমার অপরাধ। কারণ একবার আমাকে ওয়ার্নিং দিয়েছে বিবাহিত, আমি সেটাকে বিশ্বাস করতে পারিনি, এটাই ছিল আমার অপরাধ। আপনি ব্যক্তিগত জীবনে বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। আপনার স্ত্রী থাকার পরেও আপনি এই ধরনের সম্পর্কে গেছেন? আমার স্ত্রী থাকার মানে পরেও আমি এগুলো ছিলাম, কিছুটা ছিলাম। কতজন মেয়ের সঙ্গে এই ধরনের অন্যায় কাজ করেছেন? আমার বিবাহিত জীবনের পরে আমি খারাপ সম্পর্ক করছি দুটো মেয়ের সঙ্গে। আর বিবাহিত জীবনের আগে? আর বিবাহিত জীবনের আগে টোটাল 5টা মেয়েকে। তো আপনি এগুলো কি জানেন যে ধর্মীয় ভাবে এগুলো চরম অন্যায় এবং এগুলো মারাত্মক রকম গুনাহের কাজ? মানে আমি এগুলো জানি যে এগুলো আসলে অন্যায়, পাপ, তারপরও অন্যায় তো অন্যায় করে ফেলছি। আর প্রথম অন্যায়টা তো আমি করিনি, প্রথম অন্যায়টা তো আমাকে করাইছে বা আমাকে শিখাইছে। রাইট, সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা এরকম না যে একটা পর্যায়ে তো আপনি চাইলে ওখান থেকে সরে আসতে পারতেন, কিন্তু আপনি সরে আসেননি। 7 মাস আপনার সঙ্গে এই ধরনের সম্পর্ক করেছে, লং টাইম আপনাদের সাথে এই ধরনের সম্পর্ক করেছে, আপনি চাইলে যে কোনো সময় সুইচ করতে পারতেন, আপনি করেননি, বরং আপনি তার দুর্বলতার সুযোগ নিয়েছেন, টাকা আত্মসাৎ করেছেন, তাকে ব্ল্যাকমেইল করেছেন, ঠিক কিনা? না, এটা ঠিক যে আমাকে যখন সে ব্ল্যাকমেইল করে, আপনি যখন প্রতিশোধ নিতে গিয়ে, আমি প্রতিশোধ নিতে গিয়ে তার কাছে কিছু টাকা পয়সা আমি নিয়েছি, কিন্তু টাকা পয়সা সে ইচ্ছাকৃত ভাবেই দিয়েছে। তার মেয়েদের সঙ্গে আপনি অনৈতিক সম্পর্ক করেছেন? হ্যাঁ, আমি করেছি, এটা করেছি, এটা আমার অপরাধ ছিল, এটা আমার অপরাধ ছিল। আপনার স্ত্রী জানে এইসব বিষয়গুলো আজকে যেগুলো আপনি কনফেস করলেন এখানে? এই ফ্যামিলির কথাটা জানতো। কোন ফ্যামিলি? এই যে প্রথম যে আমার যে ফ্যামিলির কথাটা ছিল আর কি, যে বৃষ্টি বিজলির মা মেয়ের যে কথাটা ছিল, এইটা মানে বিয়ের আগে জানতো না বিয়ের পরে? না, এটা বিয়ের পরে জানতো। বিয়ের পরে? তো জানার পরে বিয়ের পরে আমি নিজে জানাইছি। রিঅ্যাকশনটা কি ছিল? রিঅ্যাকশনটা ছিল যে এটা ওইরকম ভাবে খারাপ ভাবে নেয়, কারণ আমি ইচ্ছা করে বলছি যে আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আমি বিয়ের মনে হয় যে 3 দিন কি 4 দিনের মাথায় আমি কথাটা বলে ফেলছি। তা এই ভুলগুলোর ভিতরে এখন যেটা হলো যে আমার বউ এখন আমাকে অনেকটা কষ্ট দিচ্ছে। হ্যাঁ, মানে অনেকটা বলতে কি এতটা কষ্ট দিচ্ছে যে আমার বউ মোবাইলে কথা বলে কার সঙ্গে যেন। এটা পরীক্ষিত প্রমাণ আছে আপনার কাছে? জি, প্রমাণ আছে আমার কাছে। আমার মোবাইলে হয়তো চার্জ নেই, আমি তার বললে এটা বললো না, আপনি প্রমাণ পেয়েছেন কিনা সেটা? আমি প্রমাণ পাইছি। ওকে, তারপর? যে আমি প্রমাণ পাইছি কিভাবে? আপনার বউ কথা বলে? হ্যাঁ, আমার বউ কথা বলে। সে আমার সঙ্গে 2 বছর ছিল না, যে সংসারের কারণে সে জব করতে বাইরে চলে গেছিল। এটাও আমার সাপোর্ট ছিল না, শাশুড়ির কারণে আমার হাত থেকে বের হয়ে চলে গেছিল। তা আমি ওই মেয়েটার কারণে আমি চাচ্ছি না যে আমার সংসারের ভিতরে কোনো অশান্তি থাকুক। আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি এখনো চাই যে কোন মেয়ে? আপনার নিজের? আমার নিজের মেয়ে। তা এই 2 বছর থাকার পরে সে 20 নভেম্বরে, যে গত 2016 19 নভেম্বর ফ্লাইট হয়, 20 নভেম্বরে ঢাকা পৌঁছাই। ওয়াইফের সঙ্গে 6 দিন একসঙ্গে ছিলাম আমরা, 6 দিন কি 7 দিন। 27 নভেম্বরের দিন রাত্রে আমার সঙ্গে ওর সঙ্গে বড় ধরনের একটা গ্যামজাম হয়। আমি 28 নভেম্বর আমি ওখান থেকে চলে যাই, যে এখন আমি উত্তরাতে আছি। এখন এই 2 মাসের 2.5 মাস হচ্ছে আর কি, 2 মাস কয়েকদিন হচ্ছে আর কি। এখন আমি আমার ওয়াইফ ছাড়াই আছি আর কি। ওয়াইফ ছাড়া বলতে কি, যে আমার সঙ্গে কথা হয়, আর এটা কথা কিন্তু বেশি দিন হয় না, যে যাওয়ার পর আমার সঙ্গে বেশ কিছুদিন কথা হয়নি, এটা রাগারাগি করে চলে গেছি। এখন 15 দিন থেকে কথা হয়, আবার 25 দিন থেকে আবার লেগে গেছি। মানে এই দোটানার মধ্যে আপনি এখনো? হ্যাঁ, আমি এখনো এই দোটানার। আপনার স্ত্রী কি দেশে থাকে না দেশের বাইরে থাকে? না, এখন ঢাকায় আছে। ঢাকা থাকার পরেও কি আপনার সঙ্গে থাকার পরেই অবস্থার মধ্যে? ঢাকা থাকার পরেও সে মোবাইলে কথা বলতেছে। আপনি কি মনে করেন যে আপনার এই অতীত জীবনের কারণে আপনি বর্তমান জীবনে এরকম শাস্তি পাচ্ছেন? আমি এটা মনে করি যে আমার কোনো না কোনো ভুলের কারণেই তো আমি এই শাস্তিগুলো পাচ্ছি। আমার এটা মানে হারে হারে মনে পড়ে যে আসলে আমার জীবনে কোনো না কোনো অপরাধ। সুস্থ স্বাভাবিক সম্পর্কে থাকার জন্য অবশ্যই নিজেকে অনেস্ট হইতে হয়, অনেক বেশি সৎ হতে হয়। সেটা আপনার মধ্যে ছিল না, যে কারণে আপনি নিজেকে এই জিনিসটা দিচ্ছেন, এই ব্লেমটা দিচ্ছেন। ইটস অ্যানাদার সাইকিয়াট্রিক এক্সপ্লানেশন আই থিংক। আমরা এই জায়গাটা থেকে ডক্টর তাজুল ইসলামের কাছে চলে যাব। আপনার লিসনারদের উদ্দেশ্যে কিছু বলার আছে? না, আমার লিসনারদের সঙ্গে যেটা বলার, যে আমি আসলে যে আমার জীবনে যে ভুলগুলো ছিল, আমার কাছে যারা ভুল করছে সেটা তো বাইরে চলে গেছে, কিন্তু আমি যে ভুলগুলো করছি, হ্যাঁ, এরকম ভুলগুলো যাতে কোনো এই পৃথিবীর কোনো ভাই বোন, ঠিক আছে, সাধারণ লিসনার শুনতেছে, কেউ যাতে এই ভুলগুলো না করে, আমার তাদের কাছে একটাই অনুরোধ। যার কারণে আমি আজকে এতটা মানে আমার কোনো না কোনো ভুলের কারণেই, যে আমি তো অপরাধ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, সেই অন্যায়গুলোর কারণে কিন্তু আজকে আমি শাস্তি পাচ্ছি, যেটা আমার বিবেকের থেকেও আমি শাস্তি পাচ্ছি, যেটা আমার জীবনের দিক দিয়েও আমি শাস্তি পাচ্ছি। তো এই শাস্তিগুলো পাওয়ার কারণেই আমি জেবিএসবিতে আসার
খুবই ছিল, আমি আসছি সবাইকে শোনানোর জন্য। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে যোগাযোগ করছি ডক্টর তাজুল ইসলামের সঙ্গে। তাজুল ইসলাম, শুনলেন তো সবকিছু, কি বলতে চান পুরো বিষয়টি নিয়ে? যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি যেহেতু 27 বছর বয়স, তার বর্তমানে বয়সে গ্রামের নিম্ন মধ্যবিত্ত স্তরের সন্তান ছিল এবং এক সময় সে ঢাকায় গিয়ে ট্রেনিং শিখতো এবং সেখানে সে কাজ করতো এবং গ্রামে এসে মাঝে মাঝে থাকতো। কিন্তু একটা ব্যাপারটা হচ্ছে যে সবাইকে সচেতন থাকতে হবে। যারা আমরা এই সমাজে আছি, বিয়ে করলাম, বিয়ের পরে স্ত্রী যে চাহিদা সেটা পূরণ করলাম কিনা, অথবা যে স্ত্রী আছে সেও আবার যৌবনে তার যদি যে কোনো ছেলেকে এভাবে প্রলোভন দেখাবে, সেটাও নিজের সংশোধনের বা নিজের মানে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা আছে কিনা, বা সেরকমভাবে তারা এবং একই সঙ্গে আরো 3-4টা মেয়ে আছে, মায়ের সঙ্গে করবো, মেয়ের সঙ্গেও করবো, এইভাবে যদি মানে অনেকটা বেলের মতন মানে আমরা মানে সুযোগ থাকে বা তারপরে, তাহলে সমাজ নৈতিক এবং ধর্মীয় দিক থেকে এটা কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু খারাপ পর্যায়ে আছে, এগুলি আমাদের দেখে থাকতে হবে। আমরা বাহির দিক থেকে অনেক পবিত্র জীবনযাপনের উদাহরণ দেখি, কিন্তু আমাদের সমাজের ভিতরে, পরিবারের ভিতরে এরকম ঘটনা কিন্তু অহরহ না হলে খুব কম যে করতে তা না। ইতিহাস থেকে আরো অনেকে শিখবেন, সচেতন হবেন। আমাদের পরিবারে আমরা নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এগুলি আমরা বজায় রাখার চেষ্টা করবো। জহিরুল এখন বলতে চাচ্ছে যে দেবীর যে অনুষ্ঠান শুনে তার মনে হয়েছে, অনুতাপ হয়েছে যে না, এই কাজগুলি তার ভালো হয়নি। এখন কিন্তু সেই বিবাহিত জীবন করেছে। আমি আশা করি যে তার বর্তমান স্থিতি টিকে থাকবে এবং তার যে সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে তাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। কিছুটা অপরাধ, কিছু অন্যায় তো করেছি, কিছুটা না, এটা তো বড় ধরনের অন্যায় অপরাধ করতে করেছি, ওই মহিলা অপরাধ করেছে, কিন্তু কোন পরিস্থিতিতে কিভাবে কে এরকম সম্পর্কে জড়িয়ে যায় এই ব্যাপারে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে, যাতে আমরা একটা সুস্থ, সুন্দর, সৎ এবং উত্তম জীবনযাপন করি। অসৎ এবং খারাপ সম্পর্ক এবং মানে অপরাধ কর্ম থেকে নিজেকে বিরত রাখি, এই প্রস্তাবটাই আমাদের সবার থাকে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকেও ধন্যবাদ। আমরা শেষ করতে চাই আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। তার আগে সামনের সপ্তাহে কে আসতে পারে বা আপনাদের ভোটে আসলে তাকে আনা উচিত কিনা, সেই ফোন কলটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমার জীবনে অনেক ঘটনা আছে যা আপনি সবার মাঝে তুলে ধরতে চাই। আমি 2টা রেপ কেসের আসামি এবং বিয়ের আগেই 2টা সন্তানের বাবা এবং 101টা প্রেম আমার জীবনে ঘটে গেছে অতি শীঘ্রই। আমি ভুল করেছি, তাই আমার মতো ভুল যেন আর কেউ না করতে পারে সেজন্য আমি সবার মাঝে সতর্ক বার্তা পাঠানো হচ্ছে। দয়া করে আমার এই রিকোয়েস্টটা আপনারা রাখবেন। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া ছিলাম আপনার সঙ্গে। ধীরে ধীরে আমরা 200 পর্বের দিকে এগিয়ে যাচ্ছি। এই 194তম পর্বে এসে আমরা শুধু এতটুকুই বলতে পারি, যদি 194 জন মানুষকেও আমরা সচেতন করতে পারি, ভুল পথ থেকে দূরে সরিয়ে আনতে পারি, তাহলে আমরা বলবো যাহা বলিব সত্য বলিব সাকসেস। আজকের মতো শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন।
কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।